আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বেসিক টু অ্যাডভান্স ব্যাচের 11তম লাইভ ক্লাসে আমি মির্জালাল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ক্লাসের শুরুতেই আপনারা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করেন যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, একটু একটু কমেন্ট করবেন প্লিজ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একটু কমেন্ট করেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করেন, আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একটু একটু মুসা আহমেদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। আফতাবুজ্জামান ভাই বলছেন ইয়েস। আলিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন কাজী ভাই, স্যার কেমন আছেন? কনফিউজ ছিলাম আজকে ক্লাস হবে কিনা। ইয়েস স্যার। ভাই আমি গত ক্লাসে বলে দিয়েছি তো আপনাদেরকে যে আজকের ক্লাসটা শনিবার নিব, আমি মেসেজ দিয়েছি, সো কনফিউজ হওয়ার কিছু নাই। আমি আসলে অসুস্থ, আজকে ক্লাসে দেখছেন আমি কাশতে কাশতে অবস্থা খারাপ, মানে বুকে ভয়ঙ্কর ঠান্ডা লেগে গেছে। দেখছেন, টের পাচ্ছেন, মানে আমার অ্যাজমার ভয়ঙ্কর সমস্যা আর কি। মানে বুকে আমার খুব টান উঠে গেছে, আমি আজকে কোনোভাবেই ক্লাস করাতাম না। সমস্যা হচ্ছে আমাকে আগামীকাল হোল ডে লং ক্লাস দেয়া আছে, তো আগামীকাল তো আমি এমনিতেই আপনাদের ক্লাস নিতে পারবো না, ফিক্সড শিডিউলের ক্লাস। হ্যাঁ, এই জন্য আজকে মানে ক্লাসটা নিচ্ছি আর কি। আমি আগে বলে নেই ভাই, আপনাদের আগামীকালকের ক্লাসটা আমি পরের দিন নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমি আপনাদেরকে আগামীকালকে মেসেজ দিয়ে দেবো। এরপরেও যদি আমি 10-15 মিনিট আগেও আসতে পারি, আমি ক্লাস নেবো। আসমান স্যার আপনি কি অসুস্থ? জি বাবা, আমার প্রচন্ড অ্যাজমার সমস্যা, দোয়া করেন আমার জন্য, আপনাদের কোর্সটা যেন ভালোভাবে শেষ করতে পারি, কারণ এটাও একটা ঋণ। আপনারা আমাকে পেমেন্ট করছেন, আমি আপনাদের ক্লাস যদি নিয়ে শেষ করতে না পারি ঋণে থেকে যাব। অবশ্য আমি দেখেন গ্রুপ রুলসের লাস্ট রুলটা লিখে দিয়েছিলাম যে এই কোর্সে যুক্ত হওয়ার পর আমি যদি কোনো কারণে পঙ্গু হয়ে যাই বা ক্লাস নিতে একদম অক্ষম হয়ে যাই অথবা যদি মরে যাই, আমি ওখানে গ্রুপে বলছিলাম কিন্তু যুক্ত হওয়ার সময় গ্রুপ রুলসগুলো পড়ে নেবেন, সেক্ষেত্রে মানে আমার বউ তো আর আপনারা পেমেন্ট ব্যাক করতে পারবে না, তখন ফিস আবিলিল্লাহ আমার মাফ করে দেওয়া লাগবে আপনাদের। এই শর্তে আপনারা রাজি হয়ে গ্রুপে যুক্ত হয়েছেন। হ্যাঁ, কারণ হাক্কুল ইবাদ মানে হচ্ছে গিয়ে বান্দার কোনো হক আমি নষ্ট করলে আল্লাহ আমার মাফ করবে না। নামাজ কালাম আমি যদি না পড়ি আল্লাহ চাইলে মাফ করতে পারে, হ্যাঁ, তবে মাফ পেয়ে যাবে এরকম গ্যারান্টি দেওয়া যাবে না নামাজ কালাম না পড়লে। আচ্ছা ঠিক আছে, সবাই যুক্ত হয়েছেন, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে ফ্রেজ নিয়ে কথা বলবো, আমরা আমাদের আজকের ক্লাসে ফ্রেজ নিয়ে কথা বলবো। শিবাদ ভাই বলতেছেন দাবি নাই। আফতাবুজ্জামান ভাই, স্যার সপ্তাহে 2 দিন হলে ভালো হয়। সপ্তাহে 2 দিন হলে ভালো হয়, বাট তখন লং টাইম লেগে যাবে আর কি। তবে সামনের মাসে সপ্তাহে আমাদের মাঝে মাঝে মানে সপ্তাহে আমাদের মানে মাসে 12 দিন ক্লাস হওয়ার কথা, তো মিনিমাম 13-14 দিন হওয়ার কথা, হয়তো 12 দিন হবে। হ্যাঁ, আচ্ছা। আর আমার এই ব্যাচে অনেকে জবের স্টুডেন্ট আছেন, অনেকে আছেন অ্যাডমিশনের। একটু বলে নেই, যারা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন তারা আমাকে অবশ্যই নক দিবেন। এখন না, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের এক্সাম হওয়ার 15 থেকে 20 দিন আগে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে রিটেনের আলাদা একটা গ্রুপে অ্যাড করে দিব। তবে এইটা শুধু তাদের জন্য যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবেন। শিমু সরকার, ধন্যবাদ বাবা। আচ্ছা, তো যেটা বলছিলাম, যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবেন তারা আমাকে নক দিয়েন, আমি আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হওয়ার 15 থেকে 20 দিন বা 1 মাস আগে আপনাদেরকে আলাদা একটা রিটেন গ্রুপে, অথবা এখানে যারা আছেন সব ভাই বোনদের জন্যই প্রয়োজন আমি রিটেনের 2-1টা ক্লাস দেবো, সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এই ক্লাসগুলো এমনভাবে সাজানো, আপনি বেসিক টু অ্যাডভান্স বলেন, ইভেন আপনি যদি টিচার হন ইনশাল্লাহ, প্লাস আপনি স্টুডেন্ট হন, সবার জন্যই কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো এখানে একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে আগে ভাগে শেয়ার করে নেই। তথ্যটা হলো গিয়ে দেখেন, আপনারা এর আগের ক্লাস দুটোতে আমি সিরিয়াল ব্রেক করছি, আপনারা অনেকে হয়তো রাগও করছেন, আসলে রাগ করার কিছু নাই। যদি কোনো সিরিয়াল ব্রেক হয় তাইলে মোটামুটি বুঝবেন মানে আপনার আমার দ্বিপাক্ষিক ভালো হওয়ার জন্য সিরিয়াল ব্রেক করা হয়েছে। আমি এমনভাবে কখনোই সিরিয়াল ব্রেক করব না যাতে করে আপনার প্রবলেম হয়। স্যার এসএসসি কোর্স লঞ্চ হবে কবে?
ভাই আজকে হচ্ছে 28 তারিখ, ইনশাআল্লাহ 5 তারিখ থেকে ইন্টারমিডিয়েটের কোর্স লঞ্চ হচ্ছে একটা। তো প্রথম 50 জনের জন্য 1500 টাকা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একদম ফুল কমপ্লিট কোর্স। হ্যাঁ ইনশাআল্লাহ এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হতে যাচ্ছে, স্পেশালি ইন্টারের স্টুডেন্টদের জন্য। আপনাদের কোনো ছোট ভাই বোন থাকলে বলে দিয়েন। তো সালাম স্যার, ক্লাসটি সুন্দরভাবে দেখা যাচ্ছে, অনেকদিন পর ক্লাসে উপস্থিত হয়েছি। গোলাম কিবরিয়া ভাই, আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই তাহলে আসেন আমরা আলোচনায় চলে যাই। তাহলে দেখেন আমরা এর আগের ক্লাসে স্যার স্পোকেনে কোনো কোর্স নিয়ে আসবেন মনিরুল ইসলাম ভাই। একটা বিষয় বলি, দেখেন মানে আল্লাহর রহমতে আমার মানে এই পেজে মেম্বার আছে 53,000 সামথিং, মানে আমার আনলক ইংলিশ উইথ সুমন পেজে। মূল আলোচনায় যাচ্ছি, রাগ করেন না, কমেন্ট পড়তেছি অনেকে হয়তো রাগ করেন। স্যার ক্লাস ডিউরেশন কেমন হবে? ইন্টারের ক্লাস ডিউরেশন নাকি ভাই? ইন্টারের ক্লাস ডিউরেশন 1.5 ঘন্টা করে হবে আর কি। হ্যাঁ স্যার আমি হতে চাই মামুন ভাই। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, ইভেন যারা টিচার আছেন ইন্টারমিডিয়েট পড়ান তাদের জন্য বেস্ট কোর্স হবে ইনশাল্লাহ। যেটা বলতে চাচ্ছিলাম আর কি ভাই, যে স্পোকেনের কোর্স চান, হ্যাঁ আমি জানি না আপনারা কখনো খেয়াল করেছেন কিনা, হ্যাঁ আপনাদের খেয়াল করেছেন কিনা, আপনাদের অনেকে হয়তো ব্রিটিশ কাউন্সিল সম্পর্কে ধারণা আছে, হ্যাঁ এখন আছে কিনা আমি জানি না। আমি এটা গত রমজানের আগের রমজানে, হ্যাঁ লাস্ট রমজানের আগের রমজানে আমার মনে আছে আমি লাস্ট এই কোর্সটা করেছি। ব্রিটিশ কাউন্সিলের নাম শুনেছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন আইএলস নিয়ে আপনাদের প্রশ্ন আমাদের উত্তর, হ্যাঁ এটা নিয়ে একটা ভিডিও আছে দেখবেন। তো আমি ব্রিটিশ কাউন্সিলের আইএলস IELTS কোচ কোর্স, এই ব্রিটিশ কাউন্সিলের আইএলস কোচ কোর্স, হ্যাঁ এটা আমি 18,000 টাকা দিয়ে আমাদের সময় আমি যখন লাস্ট এই কোর্সটা করি আর কি, আমার কয়েকবার করা হয়েছে, তখন এটার কোর্স ফি ছিল 18,000 টাকা। 16 ক্লাসেস দিত, 16টা ক্লাস দিত। ওইখানে গিয়ে আমার সায়েদুল আবরার স্যারের সাথে দেখা হয়। দেখেন যাদের আইএলস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। সায়েদুল আবরার স্যারের সাথে দেখা হয়, যিনি হচ্ছে হেড অফ একাডেমিক ছিলেন আইএলস কোর্সটাতে। এরপরে স্যারের পার্সোনালি তো আমি স্যারের কাছে কত টাকা খরচ করে পড়ছি আপনারা কল্পনা করতে পারবেন না। আমি যদি জাস্ট মিথ্যা কথা বলি, আমি আইএলস এক্সাম দেই নাই, আমি যদি জাস্ট মিথ্যা কথা বলতাম আমার পেজটাতে এবং আমার ইউটিউব চ্যানেলটাতে, যদি মিথ্যা কথা বলতাম যে আমার আইএলসে এত আছে, ধরে নেন আমি বললাম যে আমার আইএলসে 7.5 আছে, ধরে নেন আমি বললাম 8 আছে, অথবা আমি যদি বলতাম আমার 7 আছে, আর যদি আইএলসের একটা কোর্স আমি লঞ্চ করি, আমার একবারে কম করে হলে 10 থেকে 15 লাখ টাকা আসবে। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জানা মতে আমি কারো ক্ষতি করি নাই, হারাম খাই নাই, জেনে হারাম খাই নাই ইনশাল্লাহ। হ্যাঁ যেটা বলতেছিলাম আর কি, স্পোকেনের কথা বললেন, হ্যাঁ আমি উইদিন একদম শর্ট টাইম আমি আইএলস এর এক্সাম দিয়ে দেবো, রেজাল্টটা এনে দেন আমি আইএলস এর ব্যাচ চালু করব। তখন হয়তো এই ব্যাচটা আমি আর রাখবো না, কারণ আইএলস এর ব্যাচে যে পরিমাণ আর্নিং, বিশাল ব্যাপার। যেমন আপনাদের এই ব্যাচে মেম্বার দেখা যাচ্ছে ধরেন 100+, এই কোর্সে হচ্ছে 1000 করে, যদি 100 জন দিলে 1 লাখ। আর আমি তো ভাই বুঝছেন, আমি তো হিউজ ক্লাস করাবো আইএলসে, কেউ যেই ক্লাসের কথা কল্পনাও করে নাই। আমি 100 ক্লাস দেবো ইনশাল্লাহ আইএলসে। মনে হয় না 10,000 এর নিচে নিব। এবার আপনি চিন্তা করেন 10,000 করে 10 জনে 1 লাখ হয়, আমার এক ব্যাচ থেকে 15-20 লাখ টাকা আসবে। আমি এখন মিথ্যা কথা বলে চালু করতে পারি। বাংলাদেশে অনেকে আছে, আমি নাম বলছি না, অনেকে আছে। হ্যাঁ বাংলাদেশে একজন বিখ্যাত স্পোকেন টিচার আছে, উনি নিজে ইন্টারমিডিয়েট পাস। হ্যাঁ ইন্টারমিডিয়েট পাসকে আমি ছোট করতেছি না, আইএলস এক্সাম জীবনও দেয় নাই, কিন্তু আইএলস এর ইংরেজি পড়ায়, এক্সামই দেয় নাই। এরকম কত আছে আপনারা চিন্তাও করতে পারবেন না। ইংলিশের এই সেক্টরটাতে মানে বাটপার ধোঁকাবাজ যে কি পরিমাণ আছে আপনারা কল্পনা করতে পারবেন না বাবা। হ্যাঁ স্পোকেনের কথা জিজ্ঞেস করলেন, আমি নিজে আইএলস এর স্কোর না এনে কখনো স্পোকেন করাবো না। আর বাংলাদেশে এই যে আপনারা আমার সাথে যারা আছেন, মারাত্মক ইম্পর্টেন্ট একটা কথা শুনে রাখেন, আপনাদেরকে সবসময় একটা জায়গায় চরম বোকা বানানো হয়েছে। সেটা কি জানেন? যে ইংরেজি বললে আপনারা ইংরেজদের মতো বলতে হবে। ডাহা মিথ্যা কথা। ইংরেজদের মতো বলতে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আপনারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তৃতা শুনেছেন, তার বক্তৃতাগুলো বা তার স্পিচগুলো আপনি কি দেখছেন? তিনি কি একদম পুরো ফরেন টোনে কথা বলে না। আপনারা বিরাট কোহলিরে চিনেন, আপনারা সচিন টেন্ডুলকারকে চিনেন, মালালা ইউসুফজাইকে চিনেন, ওয়ার্ল্ড ফেমাস কত ব্যক্তি আছে দেখেন যারা ইংলিশ জানে না, বা ইংলিশ জানে, ইংরেজিতে কথা বলে, কিন্তু ব্রিটিশদের মতো বলে না। কথা মানে একদম ব্রিটিশদের মতো, থ্যাংক ইউ ভাই, ব্রিটিশদের মতো কথা বলতে হবে, নাইলে ইংরেজি বলা যাবে না। এটা যারা আপনারা বলে এর আগে পিটাইবেন,
বলবেন তুই বেটা খাটাস। হ্যাঁ, ওরে জিজ্ঞেস করবেন যে ভাই আরপি নামে একটা বিষয় আছে, জীবনে শুনছেন? আরপি মানে হচ্ছে রিসিভ প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, স্পোকেন নিয়ে যারা চিন্তা করেন, আপনি যেভাবে পারেন এইভাবে বলতে থাকেন, কোনো সমস্যা নাই। আপনাকে আমি একটা মারাত্মক কথা বলি, দেখেন, দেখবেন আপনারা আর্জেন্টাইন এবং ব্রাজিলের ফুটবলাররা যখন ইংলিশ বলে, হ্যাঁ, যে আরাবিয়ান লোকেরা যখন ইংলিশ বলে, বলে ইউ আর মাই গুড ফ্রেন্ড, ইটস আ ফ্যান্টাস্টিক স্টোরি। হ্যাঁ, ওদের তো ট উচ্চারণ নাই, ত বলে। যেমন দেখেন আমার বউয়ের, আমি আদর করে আমার বউরে ডাকতাম পুষ্প। তো দেখেন আরবিতে পি উচ্চারণেই নাই, ওরা প উচ্চারণ করবে কিভাবে? ওরা উচ্চারণ করতে পারবে না। আবার দেখেন আপনি যদি ইত্যাদি দেখেন, হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, আবার রাগ করেন না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, আপনারা এই যে আরপি লিখে সার্চ দিন, আরপি ইন ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ দিন, তাহলে পেয়ে যাবেন। দেখেন আপনাদেরকে কিভাবে বোকা বানায়। আপনাদেরকে বলবে কি, বিশেষ করে কোচিং সেন্টারের টিচাররা বলবে ব্রিটিশদের মতো ফোনেটিক্স না হলে তোমার সাথে মজা নিবে, হাসবে। আরে বেটা ফকিন্নি, তুই নিজেই তো মুখস্থ করে কথা বলিস। তুই আবার মানুষের, বাংলাদেশে একজন আছে খুব ভেটকি মারে, কথায় কথা ভেটকি মারে, মেয়েরা দেখবেন সে মানুষের ছোট করে করে কথা বলে আর কি। হ্যাঁ, দেখবেন এই লোকটা বাইরে গিয়ে ভিডিও করছে, উনি নিজেই খ্যাতের মতো ইংরেজি বলতেছে, ওনার ভাষায়। ইংরেজি যদিও খ্যাত না। আপনি দেখেন ইন্ডিয়ানরা ইংলিশ বলতেছে, ওরা কি ব্রিটিশ ফোনেটিক্সে বলে, মানে ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে বলে? নো। আরে ভাই, এটাকে বলা হয় MI, মিউচুয়াল ইন্টেলিজিবিলিটি, পারস্পরিক বোধগম্যতা হলেই হয়। আপনি যদি ইত্যাদির অনুষ্ঠান দেখেন, হ্যাঁ, আমি একদম মানে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, রাগ করেন না। দেখেন আপনি যদি ইত্যাদি দেখেন, ইত্যাদির উপর ব্যাচ চালু করবেন। স্যার জি, আমি আইএলটিএস এর স্কোর আসার আগে চালু করব না, কারণ অনেকে আমার বলবে ভাই আপনার প্রোনাউন্সিয়েশন তো ব্রিটিশদের মতো না। তখন আর আমি বলবো ইনশাআল্লাহ আমার স্পোকেনে আমি দৃঢ় বিশ্বাস করি, কারণ অনেকগুলো আমি মক টেস্ট দিয়েছি, কখন আমার 7.5 নিচে আসে নাই। বুঝতে পারছেন? আর যে কাউরে 7 বা 7.5 জিজ্ঞেস করেন কেমন স্কোর, আমি মানে স্পোকেনের কথা বলতেছি। আমার স্ট্রং জোন হচ্ছে গিয়ে রিডিং আর রাইটিং। বুঝতে পারছেন? সবচেয়ে স্ট্রং জোন আর কি। আচ্ছা, যেটা বলছিলাম আমি আর কি, আমি কিন্তু আইএলটিএস এক্সাম দেই নাই, আমি সত্য কথা বলি ভাই। আমি যদি মিথ্যা কথা বলতাম যে আমার 7.5 আছে, আইএলটিএস 8 আছে, আমার কাছে পড়তে আসেন, জানেন আমি লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারতাম। আমি লক্ষ টাকা নিয়ে গেছি, আমার বউ বা বাচ্চা অসুস্থ হলে এটা কি আমার হালাল হবে বলেন? দেখা গেছে ওই দেখবেন অনেক কোটি কোটি টাকার মালিক, বাড়িওয়ালা, অহংকারে মাটিতে পা পড়ে না। আল্লাহ এমন ক্যান্সার দেয়, কেমোথেরাপি দিতে গিয়ে 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও কাজ হয় না। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, আমি আইএলটিএস এক্সাম দেওয়ার আগে আইএলটিএস এর ব্যাচ চালাবো না। গোলাম কিবরিয়া ভাই বলতেছেন স্যার আজকের ক্লাসের পিডিএফ পাইনি। আজকের ক্লাসে তো পিডিএফ দেই নাই ভাই, দিব। এটাই বলতেছিলাম যে কেউ যদি আপনারা বলে ব্রিটিশদের মতো কথা বলতে, আগে ঝাড়ু দিয়ে পিটাইবেন। বুঝতে পারছেন? ইত্যাদি অনুষ্ঠানে আপনি যদি দেখেন, দেখবেন বিদেশিরা বাংলা কথা বলতেছে। এখন দেখবেন একজন বিদেশি আপনাকে বলবে ঠুমি কেমন আছো, আপনি করে বলবেন এই বেটা বল ঠুমি কেমন আছো না, বল তুমি কেমন আছো। আপনি কিন্তু তা বলবেন না, বরং উনি আপনার সাথে কষ্ট করে বাংলায় কথা বলছে, মানে আপনি খুশি। ঠিক ব্রিটিশরাও জানে আপনি ইংরেজির কিন্তু আপনি নেটিভ স্পিকার না, তারা আপনার কথা শুনলেই খুশি হয়। তবে হ্যাঁ, তাদের মতো বলতে পারলে এটা একটা সুবিধা। ইন্ডিয়ানরা কি পিছায় আছে বলেন? ইন্ডিয়ানরা আমাদের সাথে কত গুণ আগায় রয়েছে। ওরা কি ফরেনারদের মতো কথা বলে? সো আপনি কথা বলেন, আপনারা কেউ আটকাইতে গেলে বুঝবেন ওর সমস্যা, এটা ওর হীনমন্যতা। কথা বলেন। আচ্ছা, আসি তাহলে আমাদের আজকের আলোচনা মারাত্মক আলোচনা হবে ইনশাল্লাহ। এইভাবে বাংলাদেশে এর আগে কেউ ফ্রেজ শিখিয়েছে কিনা আমি জানি না, আমি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। তাসবির হোসেন সৌরভ ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, এইখানে দেখেন আপনাদেরকে আমি কয়েকটা জিনিস দেখায় দেই। এই দেখেন, আমি একটা মারাত্মক জিনিস দেখাই, এটা মানে শেষ দিয়ে শুরু করলাম আর কি। হ্যাঁ, মনোজ ইসলাম ভাই ধন্যবাদ। তাহলে খেয়াল করেন, এই যে দেখেন আমি একটা বাক্য লিখে রাখছি, দ্য ইয়াং ম্যান অন দ্য টপ অফ দ্য লিস্ট অ্যাট মাই হ্যান্ড। আমার হাতের লিস্টের উপরে থাকা কচি লোকটা বা ইয়াং লোকটা, এই লোকটা হলেন দ্য বেস্ট শেফ অফ আওয়ার হোল এরিয়া। খেয়াল করেন বাক্যটা দেখেন, দ্য ইয়াং ম্যান অন দ্য টপ অফ দ্য লিস্ট ইন মাই হ্যান্ড অর অ্যাট মাই হ্যান্ড। আমার হাতের উপরের লিস্টের সবচেয়ে উপরে থাকা লোকটা, বা আমার হাতের লিস্টের সবচেয়ে উপরে থাকা লোকটা হলেন দ্য বেস্ট শেফ, চেফ না কিন্তু, হ্যাঁ, শেফ অফ আওয়ার হোল এরিয়া, আমাদের পুরো এলাকার সেরা রাঁধুনি। মজার ব্যাপার দেখেন, আমার আন্ডারলাইন শুরু হয়েছে দা থেকে, শেষ হয়েছে হ্যান্ড পর্যন্ত। হ্যাঁ, এটা একটু আগায় গেছে। যদি এতটুকু হয় তাহলে এই ফ্রেজটা হবে নাউন ফ্রেজ। কেন হবে আমি একটু পরে ব্যাখ্যায় যাচ্ছি। আর পরের প্রশ্নে গিয়ে দেখেন, আগের প্রশ্নে দা থেকে হ্যান্ড পর্যন্ত আন্ডারলাইন ছিল, কিন্তু পরের প্রশ্নে দা ক্যান্সেল, ইয়াং থেকে হ্যান্ড পর্যন্ত আন্ডারলাইন। তারপরের প্রশ্নে ম্যান থেকে হ্যান্ড পর্যন্ত আন্ডারলাইন।
তারপরের প্রশ্নে অন থেকে হ্যান্ড পর্যন্ত আন্ডারলাইন, তারপরের প্রশ্নে অন দ্য টপ অফ দ্য লিস্ট ইন এতটুকু আন্ডারলাইন, তারপরের প্রশ্নে দা থেকে লিস্ট পর্যন্ত আন্ডারলাইন, তারপরের প্রশ্নে টপ থেকে হ্যান্ড পর্যন্ত আন্ডারলাইন, তারপরের প্রশ্নে অফ থেকে হ্যান্ড পর্যন্ত আন্ডারলাইন, তারপরের প্রশ্নে লিস্ট থেকে হ্যান্ড পর্যন্ত আন্ডারলাইন, তারপরের প্রশ্নে দা থেকে এরিয়া পর্যন্ত আন্ডারলাইন। এই যে দেখছেন আন্ডারলাইন কখনো আগে কখনো পরে, তার মানে ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে আন্ডারলাইন মারাত্মক একটা জিনিস। ফ্রেজ শনাক্তকরণের ক্ষেত্রে আন্ডারলাইন মারাত্মক একটা জিনিস। তো এইখানে যেটা রাখবেন আর মাথায় রেখেন, ক্লাস শেষ হওয়ার আগে আমার কাছে কেউ পিডিএফ চাইবেন না প্লিজ। কারণ দেখেন যে পিডিএফ একটা ছোট্ট কারেকশন আছে, যেমন আমার আন্ডারলাইনটা ইস পর্যন্ত যদিও যায় নাই, এই যে এতটুকু তো আন্ডারলাইন থাকবে না, এটা মুছে যাবে। হ্যাঁ, এটা তো আমি মুছি নাই। হ্যাঁ, আপনাদেরকে আমি যখন মূল শীটটা দিব তখন এখানে আন্ডারলাইনটা থাকবে না। তাই একটু মাথায় রেখেন, আমার ক্লাস শেষ হওয়ার আগে শীট চাইবেন না প্লিজ। কিছু কারেকশন থাকলে আমি ক্লাসে পড়াতে গিয়ে ওইটা কারেকশন করে আবার পরে আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দেবো, কেমন? আচ্ছা, তাহলে আসেন আমরা এবার মূল আলোচনায় যাই। হ্যাঁ, মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রেজ নিয়ে, কেমন? আমরা আজকে কথা বলবো ফ্রেজ নিয়ে। আরিফুল ইসলাম ভাই, রিটেন কোর্স আনলে বিসিএস এর রিটেন কোর্স বিসিএস এর প্রিলি পরীক্ষা শেষ হলে শুরু হবে। এবার আসেন ফ্রেজ জিনিসটা কি। আপনি বলবেন যে ফ্রেজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে থাকে না। খেয়াল করেন, ফ্রেজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে না, এবং যেই শব্দগুচ্ছগুলো পার্টস অফ স্পিচের একটা মাত্র ইউনিট হিসেবে কাজ করে। এখন আমাদের জানা আছে পার্টস অফ স্পিচের ইউনিট হলো 8টা: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। 8টা। ফ্রেজ হলে সেটা যে কোনো একটা ইউনিট হিসেবে কাজ করবে। আচ্ছা, আপনারা আমাকে বলবেন এই জাস্ট এতটুকু বলেন তো আপনারা বুঝেছেন কিনা। তাহলে ফ্রেজ কি? আপনি বলবেন যে ফ্রেজ হলো একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে থাকে না। যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে থাকে না, এই একসাথে থাকে না বলতে কি বোঝায় বলেন তো দেখি, কে কে বলতে পারেন? এই একসাথে থাকে না বলতে কি বোঝায় দেখি, কে কে বলতে পারেন? একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, একসাথে থাকে না বলতে কি বোঝায়? কমেন্ট করেন। এই মারাত্মক কথা হচ্ছে আলাদাভাবে থাকে। মুসা আহমেদ ভাই, না আলাদাভাবে থাকে না। সাইদুর রহমান সাইদ ভাই বলছেন পাশাপাশি থাকে না। না, পাশাপাশিও থাকে কিন্তু একসাথে থাকে না। বলেন দেখি কে কে বলতে পারেন এটা? টেন্স সাবজেক্ট আইডেন্টিফাই করে না। না, পাশাপাশি থাকে না বলছি, এর মানে কি আলাদাভাবে থাকে না? এর মানে আলাদাভাবে থাকে এরকম না। সাবজেক্টের পর থাকে না, না তাও হয় না, সাবজেক্টের পর থাকে। এইখানে একটা মারাত্মক ঘটনা। এই যে আব্দুর রশিদ সাহেব, এই হচ্ছে একটা জিনিস, এই হচ্ছে আসল মাল আর কি। ভাই বুঝা ফেলাইছে। দেখেন, একসাথে থাকে না মানে একই আন্ডারলাইনের অধীনে থাকে না। মাথায় রাখবেন, একসাথে থাকে না বলতে বোঝানো হচ্ছে একই আন্ডারলাইনের অধীনে থাকে না। পাশাপাশি থাকবে কিন্তু একসাথে থাকবে না। একসাথে থাকে না মানে একটা আন্ডারলাইনের মধ্যে থাকে না। ওকে, আচ্ছা তাহলে আসেন আমরা একটু দেখি। যেমন ধরেন আমি লিখলাম the tall Indian man called the short lady. আচ্ছা, আর একটু বড় লিখতে চাইছিলাম, কল্ড দ্য শর্ট পাকিস্তানি লেডি, হলো না। আচ্ছা, এইখানে দেখেন, যদি
এই এতটুকুর নিচে আন্ডারলাইন থাকে, তাহলে আমরা বলেছিলাম ফ্রেজ হতে গেলে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। এক গুচ্ছ ওয়ার্ড হইতে হবে। এক গুচ্ছ মানে কমপক্ষে দুইটা। এই যে দেখেন 1 2 3 4 এক গুচ্ছ ওয়ার্ড হয়ে গেছে। এইবার দেখেন যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে না, একসাথে থাকে না মানে কি, এই যে সাবজেক্ট এর সাথে ফাইনাইট ভার্ব আছে, তো একসাথে থাকে না বলতে বুঝাইছি আমরা। দেখেন এতটুকু হলো আমাদের সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এর সাথে আছে, একসাথেই আছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে একই আন্ডারলাইনের অধীনে থাকবে না। অনেকে এটা বোঝে না, অনেকে ভাবে কি সাবজেক্ট এখানে থাকবে, ভার্ব থাকবে আধা মাইল দূরে। নো, পাশাপাশি থাকবে, একসাথে থাকে না বলতে বোঝানো হচ্ছে ওই গুচ্ছের সাথে থাকে না। যেমন দেখেন এখানে আন্ডারলাইন করা যতটুকু আছে এর সাথে ভার্ব নাই, ভার্ব আছে এর বাইরে। লিসিল ভাই ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ। তো যেটা বলছিলাম দেখেন দ্য টল ইন্ডিয়ান ম্যান, এখানে কি একগুচ্ছ ওয়ার্ড আছে কিনা? একগুচ্ছ মানে আ গ্রুপ অফ ওয়ার্ড। আ গ্রুপ অফ ওয়ার্ড রেফার্স টু অ্যাটলিস্ট টু ওয়ার্ডস। এ গ্রুপ অফ ওয়ার্ড বলতে ন্যূনতম দুটো ওয়ার্ড, বা একগুচ্ছ ওয়ার্ড বলতে অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড হইতে হবে। মজার ব্যাপার হচ্ছে মডার্ন ইংলিশে আপনি একটা ওয়ার্ড দিয়েও ফ্রেজ বানাইতে পারবেন, একটা ওয়ার্ড দিয়ে ক্লজ বানাতে পারবেন, ইভেন একটা ওয়ার্ড দিয়েও ফ্রেজ হইতে পারে। যারা ইংরেজিতে পড়েছেন, হ্যাঁ, দেখবেন আই হলো একটা ফ্রেজ, লাভ হলো একটা ফ্রেজ, ইউ হলো একটা ফ্রেজ, সিঙ্গেল ওয়ার্ডও ফ্রেজ হতে পারে মডার্ন ইংলিশে। হ্যাঁ, আপনার নোম চমস্কির নাম শুনছেন কিনা জানি না। নোম চমস্কির যদি মানে সম্পর্কে আপনাদের ধারণা থাকে, তাহলে আপনারা দেখবেন ট্রি ডায়াগ্রাম নামে একটা বিষয় আছে। হ্যাঁ, এগুলো খুব হায়ার লেভেলের কথাবার্তা, আপনাদের সাথে এগুলো নাই বলি। ট্রি ডায়াগ্রামে গেলে দেখবেন আই একটা ফ্রেজ, লাভ একটা ফ্রেজ, ইউ একটা ফ্রেজ। সো আপাতত আমরা এটা বাদ দিলাম, গুগল করে দেখেন ট্রি ডায়াগ্রাম লেখা, সেখানে পেয়ে যাবেন। তাহলে দেখেন এই এতটুকু ফ্রেজ কিনা? জি, এতটুকু ফ্রেজ। কেন? কারণ এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে, একসাথে সাবজেক্ট এবং ভার্ব নাই। তবে যদি পুরোটার নিচে এই যে ভার্ব সহ যদি আন্ডারলাইন করতাম, তখন আর এটাকে আমরা ফ্রেজ বলতে পারতাম না, তখন এটা হয়ে যেত ক্লজ। ক্লজ নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ক্লজ নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আচ্ছা, আমাকে একটু ছোট্ট করে বলেন তো, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম নাউন বিভিন্ন জায়গায় বসে, আমি ওখানে একটা সংখ্যা উল্লেখ করেছিলাম 8টা 9টা 10টা এরকম আর কি। হ্যাঁ, আপনাদের মধ্যে কে বলতে পারবেন নাউন মোট কয়টা জায়গায় বসে? গত ক্লাসে বলেছি। আপনাদের মধ্যে কে বলতে পারবেন নাউন মোট কয়টা জায়গায় বসে? কমেন্ট করেন। আপনাদের মধ্যে কে কে বলতে পারবেন নাউন মোট কয়টা জায়গায় বসে? ওয়াও, এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস। জুয়েল ভাই 9টা বলছে। হ্যাঁ, সিফাত ভাই আপনি এটা কি করলেন? আপনি কেন 6টা লিখলেন ভাই? এই মামুন ভাই আপনি 8টা লিখছেন কেন? 9টা। আমরা বলেছিলাম 9টা জায়গায় নাউন বসে। সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে, প্রেপোজিশনের পরে নাউন বসে, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে, দুই প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে, তারপরে বলেছিলাম অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আর বলেছিলাম আমরা অ্যাপোজিশন হিসেবে নাউন বসে। ভুলে গেলেন? আগে না বলছি প্রথম প্রেম ভোলা যায় না, তা ভুলতেছেন কি জন্য? ভোলা যাবে না বাবা। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই যে সাবজেক্ট আর ভার্ব একসাথে যদি চলে আসে তাহলে এটা ক্লজ হয়ে গেছে। আলাদা যদি হয় ফ্রেজ, তাহলে দেখেন এখানে সাবজেক্ট এবং ভার্ব একসাথে হয় নাই, সো এইটা হলো একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। আবার আমি যদি জাস্ট এতটুকু বলি দা শর্ট লেডি, 1 2 3, দেখেন একগুচ্ছ ওয়ার্ড আছে, শুধু দা শর্ট লেডি এতটুকু। আন্ডারলাইন করা অংশের বাইরে যদি দেখেন এটা আপনার সমস্যা, আমার না কিন্তু। আন্ডারলাইন করা অংশের মধ্যে দেখেন তো এতটুকু অংশে সাবজেক্ট আর ভার্ব আছে নাই, তাহলে এটা কি? আবার কি? ফ্রেজ। ঝামেলা শেষ। আচ্ছা, মাথায় রাখবেন ফ্রেজ শনাক্তকরণের ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন ছাড়া কারো বাবার সাধ্য নাই ফ্রেজ শনাক্ত করবে। ওকে, আর আন্ডারলাইন গুলো আপনার একটু এদিক ওদিক হলে ফ্রেজটা চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা আমি আপনাদেরকে শুরুতে দেখাইছি, শেষে গিয়ে ব্যাখ্যা করব। আচ্ছা, আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে গিয়ে 8 প্রকার, তবে ফ্রেজ হলো গিয়ে 7 প্রকার। ওকে, ইংরেজিতে ফ্রেজ হলো 7 প্রকার। কি কি? নাউন ফ্রেজ, প্রোনাউন ফ্রেজ নাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজ। আচ্ছা, এখানে এমন কেউ আছেন, একটু কমেন্ট করেন তো যিনি লাস্ট ক্লাসটা করেন নাই, একটু কমেন্ট করেন তো। এমন কেউ আছেন যিনি লাস্ট ক্লাসটা করেন নাই, আজকে যুক্ত হয়েছেন? একটু কমেন্ট করেন তো। লাস্ট ক্লাসে ছিলেন না, আজকের ক্লাসে আছেন, এমন কেউ আছেন?
গত ক্লাসে ছিলেন না, আজকে আছেন। আল্লাহ, সাইম ভাই, সাইম ভাই না, সাইম ভাই আপনি তো আকাম করে ফেলাইছেন সোনামণি। আচ্ছা যাক, বাকিরা সাজেদুল ইসলাম ভাই আমি নতুন, সমস্যা না ভাই। ফাতেমা, ফাতেমা আমি কেন রে বাবা, এটা কোনো কথা? স্যার আমার পড়া হয়নি মনিরুল ইসলাম ভাই। আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম 9টা জায়গায় নাউন বসে। তা কয়টা জায়গায় নাউন বসে? 9টা জায়গায় নাউন বসে। আমি প্রথম থেকে ক্লাস করতে পারিনি, হাফসারি বাবা, মানে আল্লাহর ওয়াস্তে আমার কোনো একটা ক্লাস মিস দিয়েন না। আমার ক্লাসগুলো এমন একটা অবস্থা, বুঝছেন, দেখবেন একটার সাথে আরেকটা রিলেটেড, একটু করে নিয়েন আল্লাহর ওয়াস্তে প্লিজ। দেখেন আপনারা যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ফ্রি পড়তেছেন না, আমিও ফ্রি পড়াইতেছি না। এই যে আমরা আজকে একটা ফ্রি ক্লাস নিয়েছি, গ্রুপে দেখছেন কেন ফ্রি ক্লাস নিয়েছি? কারণ ফ্রি ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দেখে আমাদের সাথে যুক্ত হবেন। তার মানে যখন যুক্ত হয়েছেন আপনি ওই ক্লাসের পেমেন্ট হিসাবে করে দিয়েছেন। সো আল্লাহর ওয়াস্তে যেহেতু টাকা দিয়ে পড়েন, ক্লাসগুলো করেন, আপনার আমার দ্বিপাক্ষিক হালাল হোক। আপনি যেখান থেকে, আপনারা যদি নিজের টাকা হয় তাহলে তো হলোই, আর যদি বাপের টাকা নিয়ে থাকেন, বাবা যদি আপনারা টাকা দিয়ে থাকে। ডিটারমিনার কোন সিরিয়ালে আছে সাইদুর রহমান ভাই? ডিটারমিনার 1 নাম্বার ক্লাসে। ডিটারমিনার আছে হচ্ছে কি আপনার প্রথম ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে নিয়েছে, প্রথম ক্লাস নিয়েছিলাম বেসিক সেন্টেন্স প্যাটার্ন, দ্বিতীয় ক্লাস ছিল রাইট ফর্ম ভার্ব 1, তৃতীয় ক্লাস ছিল রাইট ফর্ম ভার্ব 2, চতুর্থ ক্লাস ছিল বি ভার্ব, পঞ্চম ক্লাসে পাবেন নাউন এন্ড ডিটারমিনার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আসেন, এই ফ্রেজ হলো গিয়ে টোটাল 7 প্রকার। আমরা এখন দেখব নাউন ফ্রেজ। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে নাউন ফ্রেজ কাকে বলে, খুব সোজা কথা, যেই ফ্রেজ কোন সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। এখন কেউ যদি বলে তাহলে ভার্ব ফ্রেজ কাকে বলে, আপনি বলবেন যেই ফ্রেজ কোন সেন্টেন্সে ভার্বের কাজ করে তাকে ভার্ব ফ্রেজ বলে। কেউ যদি বলে আপনাকে ভাই অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে, বলবেন যে ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। তাহলে আমরা কি বললাম? যে ফ্রেজ কোন সেন্টেন্সে নাউনের কাজ করে। এখন বাসটা খাবে ওই লোক যে নাউনের কাজ জানে না। এখন নাউনের কাজ কিন্তু আমি আপনাদের জন্য আরেকবার দেখায় দেই। নাউন এর কাজ, কাজ না বলে ভালো হবে, আমরা যদি বলি নাউনের অবস্থান। আমরা বলেছিলাম 9টা জায়গায় নাউন বসে, 9টা জায়গায়, 9টা জায়গায় মনে পড়ে? 1 নাম্বার ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে, 2 নাম্বার ভার্বের পরে অবজেক্ট হিসেবে। হ্যাঁ, আমি এখানে উদাহরণ দিছিলাম, আমি হুবহু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রূপা লাভস হিমু, রূপা হিমুরে ভালোবাসে, দেখেন রূপা সাবজেক্ট নাউন, হিমু অবজেক্ট নাউন। তারপরে 3 নাম্বার আমরা বলছিলাম ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে, যেমন উই আর ডক্টরস, আমরা চিকিৎসক, আমরাই চিকিৎসক, চিকিৎসকে আমরা। ভার্বের আগেরটা পরেরটা এক হয়ে গেলে সেটাকে কমপ্লিমেন্ট বলা হয়। হাফসারিপা একটু সমস্যায় ছিলাম, ওকে বাবা সমস্যা নাই। তাহলে সাবজেক্ট এইটা হচ্ছে ভার্ব, আর এটা কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ভার্বের আগের এবং পরের অংশকে যে ভার্ব যুক্ত করে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এটা নিয়ে আমরা আলোচনা করেছি সম্ভবত 9 নাম্বার ক্লাসে। আচ্ছা, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসছে, এই দেখেন অবজেক্ট হিসেবে নাউন বসছে, এই যে দেখেন ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসছে, তারপরে সাবজেক্ট অবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসছে। ওয়ালাইকুম আসসালাম সাইফুল ইসলাম ভাই। 4 নাম্বার আমরা বলেছিলাম ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, যেমন আই নো দা ম্যান। এই যে দেখেন দা একটা আর্টিকেল বা ডিটারমিনার, এরপরে একটা ওয়ার্ড থাকলে নাউন হচ্ছে। এরপরে আমরা বলেছিলাম প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত সেটা নাউন হয়। হ্যাঁ, প্রোনাউনও হইতে পারে। আর আমাদের আজকের ক্লাসে যেহেতু প্রোনাউন নাই, প্রোনাউন নিয়ে কথা হবে না। তাহলে আপনি বলতে পারেন আই নো অ্যাবাউট মিমি, আমি মিমির সম্পর্কে জানি। এই যে অ্যাবাউট একটা প্রিপোজিশন, এরপরে একটা ওয়ার্ড নাউন হয়ে গেছে। 6 নাম্বার ডিটারমিনার ও প্রিপোজিশন এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটাও নাউন হয়, যেমন দ্য পিপল অফ বাংলাদেশ, পরেরটা লিখলাম না, দ্য পিপল অফ বাংলাদেশ আর ব্রেভ, বাংলাদেশের মানুষেরা সাহসী। এই যে দেখেন দা একটা ডিটারমিনার বা আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন,
এর মাঝখানে একটা ওয়ার্ড ছিল তাই নাউন হয়েছে। ঠিক আছে বাবা। এরপর আমরা বলেছিলাম দুটি প্রেপোজিশন এর মাঝে একটা ওয়ার্ড থাকলে, যেমন আপনি বলতে পারেন ইন অর্ডার টু, এই যে ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, তাহলে অর্ডারটা হলো গিয়ে নাউন। 8 নাম্বার বলেছিলাম অ্যাডজেক্টিভ এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে, যেমন আপনি বলতে পারেন আই হেট ডিসঅনেস্ট, আই হেট ডিসঅনেস্ট পিপল, আমি মিথ্যাবাদী মানুষদেরকে ঘৃণা করি। এই যে দেখেন ডিসঅনেস্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, পিপল একটা নাউন। আরো মজার বিষয় হচ্ছে সাইফুল ভাই বলছেন স্যার আমি ফ্রেজ ক্লজ কম বুঝি। সাইফুল ভাই আপনি যদি মাত্র 1-1.5 মিনিট আগে এসে থাকেন তাহলে আসলে বিপদ। আমরা একটু আগে ফ্রেজ নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। মানে আমার অনুরোধ থাকবে আপনারা আমার ক্লাসে একদম টাইমলি আসবেন। অনেক সময় দেখবেন আমার 10 মিনিটের আলোচনা আপনি বুঝলেন নাই, মানে বাস খায়া গেছেন। ওকে, মানে মিস করছেন মানে বাস খেয়ে গেছেন। দেখবেন একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস কোনো না কোনো ভাবে রিলেটেড হচ্ছে বাবা, এগুলো একটু পড়তে হয়, দেখতে হয়। আচ্ছা, তাহলে এটা দেখে ফেলছেন। হ্যাঁ, 9 নাম্বার কি রে, এই যে 9 নাম্বার আমরা বলছিলাম অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে। অ্যাপোজিশনটা একটু পরে দেখাই দিচ্ছি, এখানেই পাবেন। তাহলে দেখেন যে ওয়ার্ড যে ফ্রেজ নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। তো নাউনের কাজ কি? হ্যাঁ দেখেন নাউন ফ্রেজের অবস্থানটা কি দেখেন। কোন সেন্টেন্সে বিভিন্ন রূপে নাউন ফ্রেজ বসতে পারে। কিভাবে বসতে পারে? যেমন 1 নাম্বার সাবজেক্ট অফ আ ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। যেমন ধরেন আমি বললাম যে রানা ইজ মাই স্টুডেন্ট। দেখেন এখানে ইজ একটা ভার্ব, আমরা জানি ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কে বসছে? নাউন। তাহলে এইখানে দেখেন তো ইজ একটা কি ভার্ব, ভার্বের পূর্বে কি 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড পেয়েছেন। এই দেখেন সাইফুল ভাই খেয়াল করেন, আমরা বলেছিলাম ফ্রেজ মানে হলো একগুচ্ছ ওয়ার্ড, যেই একগুচ্ছ ওয়ার্ডে সাবজেক্ট আর ভার্ব একসাথে থাকবে না। শুধু সাবজেক্ট থাকতে পারে, সমস্যা নাই। শুধু ভার্ব থাকতে পারে, তাতেও সমস্যা নাই। সাবজেক্ট আর ভার্ব একসাথে থাকলে সমস্যা। ওকে, তাহলে এখানে দেখেন ইজটা হলো ভার্ব, দ্য লিটল বয় এতটুকু একটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ ফ্রেজে একগুচ্ছ ওয়ার্ড থাকে, 1 2 3, এই যে একগুচ্ছ ওয়ার্ড আছে, এতটুকু অংশে সাবজেক্ট আর ফ্রেজ নাই, সেটা সাবজেক্ট আর ভার্ব নাই, তাই একটা ফ্রেজ। এই ফ্রেজটা কোন জায়গায় বসছে? ভার্বের পূর্বে। ভার্বের পূর্বে কারা বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়া কার কাজ? নাউনের কাজ। এই নাউনের কাজটা কে করেছে? ফ্রেজ করেছে। তাই এইটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। বুঝেছেন কিনা একটু বলেন, বুঝতে পেরেছেন কিনা একটু বলেন প্লিজ। আল্লাহর দোহাই লাগে কমেন্ট করেন বাবা, আপনারা কমেন্ট না করলে আমরা টেনশনে থাকি। একটু কমেন্ট করেন প্লিজ। হ্যাঁ, আপনারা কমেন্ট না করলে আমরা টেনশনে থাকি। একটু কমেন্ট করতে হবে প্লিজ, একটু কমেন্ট করেন। আমার ফোনের চার্জের অবস্থা খুব খারাপ। আরেকবার স্যার? জি বাবা আরেকবার না, আমি আর অনেকবার বলবো, সমস্যা নাই। হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে হ্যাঁ আমি একবার না আরো অনেকবার বলবো, সমস্যা নাই। আচ্ছা, আমি আবার শুরুতে যাই। দেখেন, হ্যাঁ আসেন খেয়াল করেন, যারা পরে আসছেন তাদের জন্য আরেকবার সুবিধা। ফ্রেজ কি? ফ্রেজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড। একগুচ্ছ ওয়ার্ড, একগুচ্ছ মানে কি? একগুচ্ছ মানে হইলো কম পক্ষে 2টা, আর বেশি হলে তো ভালো, যেইখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একসাথে থাকে না। এখন কেউ যদি প্রশ্ন করেন যে দাদা ফাইনাইট ভার্ব কি? ওরে বাবা, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা নন ফাইনাইট, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট। তাহলে খেয়াল করেন একগুচ্ছ ওয়ার্ড হইতে হবে, অর্থাৎ কমপক্ষে 2টা ওয়ার্ড হইতে হবে। সেখানে শুধু সাবজেক্ট থাকলে সমস্যা নাই, শুধু ভার্ব থাকলেও সমস্যা নাই। সমস্যা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকলে, এবং সেই পুরো গুচ্ছটা পার্টস অফ স্পিচের একটা ইউনিট হিসেবে কাজ করবে। এই একটা ইউনিট মানে কি? হইতে পারে নাউন, হইতে পারে অ্যাডজেক্টিভ, হইতে পারে ভার্ব, হইতে পারে একটা অ্যাডভার্ব, এরকম আর কি। ওকে, আচ্ছা তাহলে আসেন আমরা যেটা বললাম যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। যেমন একটু আগে তো বলছি, ধরেন আমি বললাম রূপা ইজ কিউট। এই যে দেখেন ইজ একটা ভার্ব, ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট হিসেবে এখানে কি বসছে? রূপা। তাহলে রূপা কি? নাউন। এইবার দেখেন আমি লিখলাম দ্য লিটল বয় ইজ মাই স্টুডেন্টস। তাহলে ইজটা এখানে কি?
এই যে এইখানে যেমন ভার্ব এইখানেও তেমন ভার্ব। এইবার দেখেন তো এখানে কি 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে, এই যে আছে, তাহলে একগুচ্ছ ওয়ার্ড আছে। হ্যাঁ, শুধু এতটুকু তো দেখবেন, এর পরেরটা দেখবেন না। আমি কিন্তু বলছি আন্ডারলাইন দেখবেন, এর বাইরে যদি দেখেন এটা আপনার সমস্যা, আমার সমস্যা না। দেখেন তো এতটুকু অংশে সাবজেক্ট আর ভার্ব কি একসাথে আছে? আপনি বলতে পারেন জি ভাই সাবজেক্ট তো আছে, পুরোটাই সাবজেক্ট। হ্যাঁ পুরোটা সাবজেক্ট, কিন্তু এতটুকু অংশে তো ভার্ব নাই, তাই এইটা একটা ফ্রেজ। এখন আপনারা বলেন তো এই ফ্রেজটা কোন জায়গায় আছে? ভার্বের পূর্বে আছে। ভার্বের পূর্বে কে থাকে? সাবজেক্ট থাকে। সাবজেক্ট হওয়া কার কাজ? নাউন আর প্রোনাউনের কাজ। এটা তো আর প্রোনাউন না, তাহলে প্রোনাউন যেহেতু না, তাহলে সাবজেক্ট যেহেতু, তাহলে এটা কনফার্ম থাকেন এইটা একটা নাউন। তাহলে দেখেন তো নাউন হওয়া কাজটা কার? সাবজেক্টের। সাবজেক্ট হওয়ার কাজটা কার? নাউনের। তাহলে এই কাজটা কে করেছে? ফ্রেজ করেছে। একটা ফ্রেজ যদি নাউনের কাজ করে তখন তাকে কি বলা হয়? নাউন ফ্রেজ। এই জন্য এটা নাউন ফ্রেজ। একইভাবে দেখেন দা হাউজেস অফ সালাম ইন ঢাকা, এই জায়গাটাতে দেখেন আর হলো একটা ভার্ব। ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট হয়ে গেছে। এবার একটু খেয়াল করেন তো সাবজেক্ট হওয়া কার কাজ? নাউনের কাজ। এবার আমরা দেখব এইটা একটা ফ্রেজ কি না। তাহলে আমরা একটু গুনতে থাকি, 1 2 3 4 5 6, এখানে 6টা ওয়ার্ড আছে। 6টা ওয়ার্ড মানে একগুচ্ছ ওয়ার্ড। শুধু এই একগুচ্ছ ওয়ার্ড ঢাকা পর্যন্ত, এর পরে দেখলে কিন্তু বাবা এটা আপনার সমস্যা, আমার না। আসমা পারভিন বলছিল আরেকবার বলেন, এখন বলতেছে ক্লিয়ার। মাশাআল্লাহ আসমা পারভিন, ধন্যবাদ। তাহলে দেখেন একগুচ্ছ ওয়ার্ড আছে, এই আন্ডারলাইন করা একগুচ্ছ ওয়ার্ডের মধ্যে সাবজেক্ট আছে কিন্তু ফাইনাইট ভার্ব তো নাই। সো আমরা একদম কনফার্ম যে এইটা একটা ফ্রেজ। আর এই ফ্রেজটা কোন জায়গায় বসছে? সাবজেক্ট পজিশনে। সাবজেক্ট পজিশনে কে বসে? নাউন বসে। তার মানে নাউনের কাজ কে করছে? ফ্রেজ করছে। তাহলে যে ফ্রেজ নাউনের কাজ করে তার নামই নাউন ফ্রেজ। আই হোপ এরপর আপনার আর এইটা নিয়ে প্যারা নেওয়া লাগবে না। মাশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। এবার মাথায় রেখেন অবজেক্ট হিসেবেও নাউন ফ্রেজ বসতে পারে। যেমন ধরে নেন আমি বললাম যে আই টেক টি, আমি ঝাঁকাই, ঝাঁকাই না আমি চা খাই। তাহলে আই হলো সাবজেক্ট, টি হলো ভার্ব, সরি টেক হলো ভার্ব, টি হলো অবজেক্ট। তো টি একটা কি? খাবারের নাম, পানীয়ের নাম, সেটা একটা নাউন। এখন দেখেন তো আপনার তো মনে আছে আমি আর চা কি এক? এক না, আলাদা। তাহলে আগের অংশ পরের অংশ, ভার্বের আগের অংশ পরের অংশ আলাদা হলে অবজেক্ট হয়। এছাড়াও আমরা জেনে আসছি সাধারণত ভার্বকে কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়, যদিও এটা শতভাগ কারেক্ট না। কাকে বা কি দিয়ে প্রশ্ন করে অনেক সময় অবজেক্ট পাওয়া যায় না। যেমন আমি যদি বলি আই মেট মিম, আমি মিমের সাথে দেখা করলাম। আপনি যদি প্রশ্ন করেন আপনি কাকে দেখা করলেন, এই দেখেন উত্তর আসতেছে না। আপনি কি দেখা করলেন, উত্তর আসতেছে না। যদি প্রশ্ন করেন যে সুমন ভাই আপনি কার সাথে দেখা করলেন, তাইলে আসবে। কিন্তু কার সাথে আমরা জীবনেও পড়ি নাই, কিছু কিছু ব্যতিক্রম আছে। হ্যাঁ, এই ব্যতিক্রমগুলোকে মাথায় রাখতে হবে। এইবার আসেন আই, আইটা কিরে ভাই? আই হলো ভাই সাবজেক্ট। এবার নৌ, এটা হচ্ছে ভার্ব। আমি জানি, সাবজেক্ট আর ভার্ব পায়ে গেছি। হার ইন্টেনশন, তার চিন্তা ভাবনা, তার ইচ্ছা আকাঙ্ক্ষা আমি জানি। এবার দেখেন এটাতে কি ফ্রেজ বলা যায় কিনা আগে আমরা এতটুকু শিওর হই। ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড, মানে কমপক্ষে দুইটা। হার ইন্টেনশন, এখানে দুটো ওয়ার্ড আছে, তার মানে এইটা একটা ফ্রেজ। এবং এতটুকু অংশে সাবজেক্ট ও ভার্ব নাই। এবার দেখেন তো এটা কোন জায়গায় বসছে? অবজেক্টের জায়গায় বসছে। অবজেক্টের জায়গায় কিডা বসে? নাউন। তাহলে সে নাউনের জায়গায় বসছে। তার মানে এই ফ্রেজটা নাউনের জায়গায় বসছে, মানে কি নাউনের কাজ করছে। তাহলে এটাই হলো নাউন ফ্রেজ। একইভাবে দেখেন হি বট, সে কিনলো। প্রশ্ন করেন তো কি কিনলো? হাউস ইন কানাডা, কানাডায় বাড়ি কিনলো। কানাডায় বাড়ি বা কানাডায় একটা বাড়ি। তাহলে দেখেন 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট আর ভার্ব একসাথে নাই। সো এটা একটা ফ্রেজ। এখন আপনি কি বলবেন সে মানেই কানাডার বাড়ি, কানাডার বাড়ি মানে সে? এক নাকি আলাদা? আলাদা। আলাদা হলে কি হয় ভাই? অবজেক্ট হয়। তাহলে এটা হলো একটা অবজেক্ট। অবজেক্ট হওয়া কার কাজ? নাউনের কাজ। নাউনের কাজ কে করেছে? ফ্রেজ করছে। তাই এটা নাউন ফ্রেজ। আল্লাহর ওয়াস্তে একটু বলেন তো বাবা ঠিক আছে কিনা? হাফসা রিপা একটু বলেন তো বাবা এইবার ঠিক আছে কিনা?
হয়ে গেল মোর্শেদ ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ। তাইলে আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, দেখি আপনারা ধরতে পারেন কিনা। ধরেন আমি বললাম টু টিচ স্টুডেন্টস, বলেন তো এতটুকু রে কি আমরা একটা ফ্রেজ বলতে পারি? কারি ফেরদৌস আহমেদ চৌধুরী ভাই, আসমা মনিরুল ভাই, রাসেল আহমেদ জয়, আচ্ছা এতটুকু কি ফ্রেজ বলা যায়? ইয়েস অর নো লেখেন তো। টু টিচ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে পড়ানো। এই তো জুয়েল ভাই বলতেছেন যায়, হাফসা বলতেছেন যায়, হ্যাঁ যায়, কারণ এখানে 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে, এতটুকু জায়গায় টেন্স চেনা যায় এমন কোনো ভার্ব নাই। সাবজেক্ট, হ্যাঁ এটা সাবজেক্ট কিন্তু। হ্যাঁ আমরা যদি বলি টু টিচ স্টুডেন্টস ইজ মাই প্রফেশন, ছাত্রছাত্রীদেরকে পড়ানো আমার পেশা, তার মানে দেখেন যে ভার্বের পূর্বে একগুচ্ছ ওয়ার্ড কি হিসেবে আছে? সাবজেক্ট হিসেবে আছে। সাবজেক্ট হওয়া কার কাজ? নাউনের কাজ। এই কাজটা কে করেছে? ফ্রেজ করছে, তাই এটা কি? নাউন ফ্রেজ। কবির হোসেন ভাই কইছিলেন ভাই, আপনারা তো পাই না আমরা। সাইদুর রহমান ভাই, সাইফুল ইসলাম ভাই, শিফাত ভাই, ইয়াকুব আলী ভাই, মোর্শেদ ভাই, ধন্যবাদ। তাহলে এই যে এটা সেম, আই নো হার ইন্টেনশন, এই তো পারবেন। এইবার আসেন অবজেক্ট অফ আ প্রেপোজিশন। যদি প্রেপোজিশনের পরে, যেমন আপনি যদি বলেন আই রিলাই অন আল্লাহ, আমি আল্লাহর উপর নির্ভর করি, আল্লাহর উপর ডিপেন্ড করি। এই যে অন একটা প্রেপোজিশন, এরপর আল্লাহ কি? নাউন, তার মানে প্রেপোজিশনের পর নাউন বসে। এবার দেখেন উই কান্ট রিলাই অন, এই যে অন একটা প্রেপোজিশন। এইবার দেখেন হার নলেজ, আমাকে তো আর বারবার বলার দরকার নেই এটা ফ্রেজ কিনা, আপনি বুঝতেছেন ফ্রেজ। তাহলে এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা কোন জায়গায় বসছে বাবা? প্রিপোজিশনের পরে বসছে। প্রিপোজিশনের পর কে বসে? নাউন বসে। তাহলে এই ফ্রেজটাই নাউন ফ্রেজ। একইভাবে দেখেন শি ইজ ডিপলি থিঙ্কিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট অফ মেজর সিনহা, সে মেজর সিনহার অ্যাক্সিডেন্টটা নিয়ে খুব গভীরভাবে ভাবছে। এই শীটটা যখন বানাই তখন মেজর সিনহাকে ওসি প্রদীপ এবং তার সাঙ্গপাঙ্গরা খুন করেছিল। বাংলাদেশের একজন চৌকস সেনা অফিসার ছিল সে। চিন্তা করেন, এই যে ওসি প্রদীপ ঠিকই ধরছে, কিন্তু তাকে যারা ইন্ধন দিছে এদেরকে ধরে নাই। হ্যাঁ, কি ভয়ঙ্কর একটা বিষয় দেখেন। আচ্ছা তাহলে দেখেন শি ইজ ডিপলি থিঙ্কিং অ্যাবাউট, এই অ্যাবাউট যেটাই বলেন আপনি, অ্যাবাউটটাকে অনেক সময় এটাকে বাদ দিয়ে উচ্চারণ করে বাউট, আমেরিকার এটা উচ্চারণ দিয়ে আমেরিকা উচ্চারণ করে, অ্যানাদার এটা বাদ দিয়ে না এভাবে পরে দেখবেন, এগুলোকে শোয়া সাউন্ড বলা হয়। হ্যাঁ, ফোনেটিক্স নিয়ে আমি যখন মাস্টার্স করেছি আমাদের হিউজ পড়াশোনা করা লাগছে। এবার দেখেন দ্য অ্যাক্সিডেন্ট অফ মেজর সিনহা, 1 2 3 4 5 একগুচ্ছ ওয়ার্ড আছে। এই একগুচ্ছ ওয়ার্ডের সাবজেক্ট আর ফাইনাল ভার্ব একসাথে নাই, সো এটাও একটা ফ্রেজ। আর প্রেপোজিশনের পরে বসায় নাউন ফ্রেজ। ওকে, তার মানে দেখেন নাউনের জায়গা যাই না ফেলাইছেন মানে নাউন ফ্রেজের জায়গাটাও জেনে ফেলছেন। ওকে, আচ্ছা এইবার দেখেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন বসে। যেমন আপনি বলতে পারেন উই আর স্টুডেন্টস, তো বাবা এই বাক্যে আমরা কে? স্টুডেন্টস, স্টুডেন্টস কে? আমরা। তাহলে সাবজেক্ট, এইটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, এটা কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর স্টুডেন্ট কিন্তু এটা নাউন, তার মানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে। আচ্ছা এই জায়গাতে অ্যাডজেক্টিভও বসতে পারে, সেই জায়গাটা আমি একটু পরে আলোচনা করব, এইখানে করছি না। তাহলে দেখেন দিস ইজ, এটা হলো মাই হাউস, আমার বাড়ি। তাহলে আমার বাড়ি কোনটা? দিস, এইটা। এইটা কি? আমার বাড়ি। তাহলে আগেরটা পরেরটা এক হয়ে যাওয়া, এটা একটা কি বাবা? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার এটা একটা ফ্রেজ, তাই এই ফ্রেজের নাম নাউন ফ্রেজ। ওকে ওকে, আচ্ছা ইট ইজ দ্য বেস্ট কার, এই যে আপনি বলতে পারেন দ্য বেস্ট কার কোনটা? এইটা। এটা কোনটা? দ্য বেস্ট কার। তাহলে এটা একটা নাউন ফ্রেজ। কেন? কারণ এটা তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এইবার চলে আসেন অ্যাপোজিশন হিসেবে। অ্যাপোজিশন কি জিনিস আমি বলছিলাম পরের পেজে গিয়ে বলবো, তাহলে আপনি এভাবে মনে রাখতে পারেন। অ্যাপোজিশন
হলো নাউনের দ্বিতীয় পরিচয়, যা সাধারণত কমা দ্বারা আলাদা করা থাকে। ওকে, তাহলে যেমন দেখেন আমি বলতে পারি আই লাভ রিফানা, আমি রিফানারে ভালোবাসি। হ্যাঁ, আমার বউয়ের নাম, আমার বউর আর একটা নাম আছে খাদিজা, আমি বলতে পারি আই লাভ খাদিজা। তাহলে এটা কিন্তু একটা নাউন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে দাদা এই খাদিজা আবার কিডা? এক বেডির নাম লিখলেন, ছাত্রী নাকি? বললাম না, এটা আমার ছাত্রী না, এটা আমার পাত্রী, হ্যাঁ, আমাদের ঘরের রানী। এইবার আপনি তার পরিচয় জানতে চাচ্ছেন, তখন আমি কি করলাম, এইভাবে বললাম মাই বেটার হাফ। এই বেটার হাফ মানে হলো অর্ধাঙ্গিনী। তাহলে আমার অর্ধাঙ্গিনী কিডা? খাদিজা। খাদিজা কিডা? মাই বেটার হাফ। এই যে দেখেন নাউনের সেকেন্ড পরিচয় দিচ্ছে কিনা, বেটার হাফ। আবার আমি চাইলে এতটুকু বলতে পারতাম আই লাভ মাই বেটার হাফ, আমি আমার অর্ধাঙ্গিনী রে ভালোবাসি। তা আপনি তখন জিজ্ঞেস করলেন আপনার এই অর্ধাঙ্গিনী আবার কে? এই মহিলা কে? ক্যাটরিনা নাকি মর্জিনা না সকিনা? আমি বললাম না, মর্জিনাও না সকিনাও না, খাদিজা। এই যে দেখেন খাদিজা হলো একটা নাউন, এইটা হচ্ছে মাই বেটার হাফের পরিচয়, তাই এটাকে আমি বলবো মাই বেটার হাফের অ্যাপোজিশন। এইখানে দেখেন অ্যাপোজিশন হিসেবে কে বসছে? নাউন বসছে। আমি এইটাকে জাস্ট যদি এইখানে কেটে দিতাম, দিয়ে এখানে যদি ফুল স্টপ দিয়ে মাই বেটার হাফ বলতাম, তাহলে আপনি বুঝতে পারতেন যে আমার বেটার হাফটাকে এই যে খাদিজা। তাইলে খাদিজা, সরি, আই লাভ খাদিজা, আমি এভাবে বলতে পারতাম। তখন এইটা হয়ে যেত নাউন, আর মাই বেটার হাফ, হ্যাঁ, এই ফ্রেজটা হয়ে যাইতো অ্যাপোজিশন। এখন এই ফ্রেজটা তো আর নাউন না, তখন এটাকে বলা হবে নাউন ফ্রেজ। শুধু ফ্রেজকে তো আর নাউন বলা যাবে না, নাউন ফ্রেজ বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটা ওয়ার্ডকে কখনো মানে ফ্রেজ বলা হয় না, আবার একাধিক ওয়ার্ডকে কখনো জাস্ট নাউন বলা হয় না। স্যার হাসালেন, মুন্নি আক্তার, ধন্যবাদ বাবা। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ এতটুকু আমরা পারবো, বুঝা ফেলছি আমরা। এইবার আসেন এই যে অ্যাপোজিশন হিসেবে, যেমন দেখছেন সাকিবকে আমি মারাত্মক ভালোবাসতাম, ইভেন খেলোয়াড় সাকিবকে নিয়ে কেউ উল্টাপাল্টা কমেন্ট করলে ওরে, সে আমার যত ক্লোজ ফ্রেন্ড হোক, তার আমি আনফ্রেন্ড করে দিতাম, বুঝছেন। হ্যাঁ, তবে মানে দুঃখ লাগে কি জানেন, দেখেন বাংলাদেশে কি বলবো বলছেন, অনেকে হয়তো আওয়ামী লীগের সাপোর্টার হলে কষ্ট পাইবেন। আর আপনি দেখেন ম্যাডামের নাম ভুল করেন কেন স্যার? আবেগে আবেগে বউ তো, বুঝছেন, আপনারা তো ভুল করবেন না। হ্যাঁ, আমার মনে আছে, বুঝছেন, আমি যেদিন হচ্ছে কি আমাদের তো কোর্ট ম্যারেজ, বুঝছেন, আমাদের তো কোর্ট ম্যারেজ, তা আমি যেদিন বিয়ে করতে যাই ওই দিন আমার হাত কাঁপতেছিল, বলে মিয়া নিজের নাম লিখতে আপনার হাত কাঁপে। আমি তখন বলছিলাম প্রথমবার বিয়ে করতেছি তো, আমার বউ তখন পিচ্ছি না, আমিও তো পিচ্ছি, বাল্য বিবাহ করছি। বউ তখন মনে হয় 17, আমি তখন 23, এরকম আর কি, বুঝছেন। বাল্য বিবাহ নাকি, আচ্ছা যাই হোক মনে নাই, এরকম হবে 17-18 আর কি। কিন্তু ওরে পিচ্ছি, আরো বেশি পিচ্ছি দেখা যাইতো, হাত পা কাঁপতেছিল। তখন মানে আমার ঝাড়ি দিছে, আমি তখন বলছিলাম যে ভাই প্রথমবার বিয়ে করতেছি তো, আমি তো এর আগে করি নাই, তাই হাত পা কাঁপতেছে। তখন আমার বউ আমার দিকে একটা কড়া চাহনি দিছে, আমি ঠিক হয়ে গেছি। এবার এদিকে আসেন বাবা, সাকিব রিনে যেটা বলতেছিলাম আর কি, দেখেন সাকিব রিনি আমি উদাহরণ দিতাম, হিউজ উদাহরণ দিতাম, কত ছবি আপলোড করছি ফেসবুকে, সব ডিলিট দিছি ভাই, বুঝছেন। আল্লাহ এই বেডারে সব কিছু দিছে, খালি মনে করেন মনুষ্যত্ব দেয় নাই। সারা বাংলাদেশের মানুষ যখন দেখেন মুগ্ধ, তারপরে আপনার আবু সাইদ রেনিয়া, মানুষ ঘুম হারাম হয়ে গেছে। আমার বউরে বাসায় গিয়ে দেখতাম, মানে সে কান্নাকাটি করতেছে, মা ছেলে একসাথে। হ্যাঁ, বুঝছেন, মানে কি বলবো, আমার নিজেরও কান্না আসতো, আপনাদেরও ডেফিনেটলি কান্না আসছে ভাই। আপনারা তো দেখছেন, এখন তো আস্তে আস্তে আসতেছে, একটা লোককে শুট করছে ছাদের উপরে, দেখছেন, এগুলো খুব ভয়ঙ্কর অবস্থা। এগুলো দেখেও তাদের মানে মনে কষ্ট লাগে না, এই হলো অবস্থা আর কি, বুঝছেন। তো যাক, সাকিব ধরেন আমি বললাম যে সাকিব প্লেজ রিয়েলি ওয়েল, সাকিব খুব ভালো খেলে। আপনি তখন আমার জিজ্ঞালেন যে ভাই সাকিব কিডা, তখন আমি বললাম আওয়ার ক্যাপ্টেন। তাহলে সাকিব মানে আওয়ার ক্যাপ্টেন, আওয়ার ক্যাপ্টেন মানে সাকিব। তাহলে এই যে সাকিব একটা নাউন, সাকিবের সেকেন্ড পরিচয় হচ্ছে আওয়ার ক্যাপ্টেন, এইটাই হলো অ্যাপোজিশন। এই অ্যাপোজিশনটা যেহেতু নাউনেরই কাজ করতেছে, সাকিব আর আওয়ার ক্যাপ্টেন তো আলাদা না, নাউনের কাজ করছে, তাই এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ যদি মাঝখানে থাকে
তাহলে সামনে পিছনে দুই দিকে কমা বসে, শেষে থাকলে জাস্ট সামনে একটা কমা বসে, শেষে ফুল স্টপ বা প্রশ্নবোধক বসে। যেমন আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর, আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছি। দিনাজপুর একটা নাউন। এইবার স্যার এগুলা কি জোকস? না ভাই, সত্যি কথা। আপনাদের তো আমি বলি, বুঝছেন, আমি অনেকের বলি যে ভাইয়া আপনারা ভয়ে বিয়ে করেন না, আর আমি ভয়েই বিয়ে করছি, বুঝছেন। রাত্রে একলা একলা ঘুমাইতে মারাত্মক ডর লাগতো, বুঝছেন। তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, রাতে একা ঘুমাইতে মারাত্মক ভয় পাইতাম। পরে চিন্তা করলাম পাশে কেউ থাকলে সাহস পাবো, সেকেন্ড ইয়ার উঠটাই আমার বউরে বিয়ে করে লাইছি। ওকে, কমপ্লিমেন্টের মতোই অনেকটা, হ্যাঁ অনেকটা কমপ্লিমেন্টের মতো, তবে কমপ্লিমেন্ট ভার্বের পরে ছিল কিন্তু, আর এটা ভার্বের পরে না, নাউনের পরে থাকতেছে, খেয়াল করেন। আচ্ছা দেখেন এই যে রূপা, আই লাভ রূপা, আ কিউট গার্ল। রূপা মানে আ কিউট গার্ল, এখানে পরে যখন থাকতেছে তখন আগে বসতেছে কমা, পরে ফুল স্টপ, এই যে অ্যাপোজিশন। দিনাজপুরের মতোই, আ বিউটিফুল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। এগুলো পারবেন। তাহলে আমরা 5টা জায়গায় নাউন পেয়ে গেছি। এইবার দেখেন ডিটারমিনারের পরে বা অ্যাডজেক্টিভের পরের ফ্রেজটা নাউন ফ্রেজ হয়। এবার আপনি যদি বলেন উই স সাম, এই যে সাম একটা কি ডিটারমিনার, আবার ডিটারমিনার মানে কি অ্যাডজেক্টিভ। তাহলে রেয়ার ইন্ডিয়ান বুকস, এটা একটা নাউন ফ্রেজ। সিফাত বলে 25 বছর, বিয়ে নাই কপালে ভাই। জুয়েল বলে আমিও সেকেন্ড ইয়ারে কাজ সেরে ফেলছি আলহামদুলিল্লাহ। দেখেন একদম অনেস্টলি স্পিকিং, আল্লাহ যদি আমার আর্থিক সামর্থ্য ভালো রাখে, বুঝছেন, আমি টুকটাক মানে ধর্মকর্ম শতভাগ পারি না প্র্যাকটিস করতে। আমার পোলা যদি মনে করেন চাকরি বাকরি করা লাগবে না, ওর যদি বিয়ের জন্য সে যোগ্য হয়ে যায়, তাহলে আমি আমার ছেলেরে বিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ, একটা ভালো মেয়ে দেখা। এবং বিয়ে দিয়ে আমার ইচ্ছা আছে, বুঝছেন, আল্লাহ আমার কাছে টাকা পয়সা যদি মানে রাখে, এদেরকে দুইজনের আমি পাঠাই দেবো, প্রথমে টিকিট কিনে দেবো ইনশাল্লাহ, এরা গিয়ে ওমরা করে আসবে। এরপরে প্রয়োজনে মানে পোলার বউ আর আমি আমার বউ একলগে চলে যাবো ইনশাল্লাহ ওয়ার্ল্ড ট্যুরে, বুঝছেন। হ্যাঁ, মানে আমার ছেলে ইনকাম করে বিয়ে করতে হবে, তাহলে আমি ইনকাম করি না, আমার একটা মেয়ে যদি থাকতো আমি তারা কেনাকাটা করে দিতাম না, এই আর কি। সারার বিয়ে করেন না। হ্যাঁ ভাই, আপনাকে তো কষ্ট লাগে, বুঝছি। তাহলে চলে আসি বাবা, এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, এবার দেখেন ডিটারমিনারের পরে, যেমন হামিদ ওয়ান্টেড অ্যান এক্সপেন্সিভ চাইনিজ বাইক। তাহলে বাবা অ্যান একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন বসে, তাহলে এইটাই হলো নাউন ফ্রেজ। তো বাবারা একটু কমেন্ট করেন না, আমরা এতক্ষণ যা যা পড়ছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না প্লিজ। যদি প্রশ্ন থাকে বলে ফেলেন, যদি প্রশ্ন থাকে করে ফেলেন, প্রশ্ন থাকলে করেন বাবা, টেনশন নেওয়ার দরকার নাই, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। ঘুম পোকা ভাই, আচ্ছা ঘুম পোকা, এই ঘুম পোকা আপনার নামটা কি ভাই? আসমা নো স্যার, মুসাফাই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে, এগুলো পারবেন। দেখেন ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে, এটা তো আমরা জানি, ঠিক আছে। যেমন দেখেন দ্য পুয়ার পিপল অফ দ্য ওয়ার্ল্ড আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ পভার্টি, গরিব মানুষরাই দারিদ্রতার সবচেয়ে বেশি ভুক্তভোগী। জুয়েল বলতেছেন অ্যাপোজিশন কি ফুল সেন্টেন্স হতে পারে? না ভাই, ফুল সেন্টেন্স কেন অ্যাপোজিশন হবে ভাই? এটা ক্লজ অ্যাপোজিশন হতে পারে, এটা ক্লজের ক্লাসে আলোচনা করব জুয়েল ভাই। ওকে, রাহুল বৈদ্য, আচ্ছা আচ্ছা রাহুল বৈদ্য ভাই, এত সুন্দর একটা নাম থাকতে ঘুম পোকা দিয়ে রাখছেন না। পাশাপাশি একাধিক ডিটারমিনার বসলে কোন সিরিয়াল মেনটেন করতে হয়? পাশাপাশি একাধিক ডিটারমিনার বসলে প্রথমে লিখতে হয় প্রি ডিটারমিনার, তারপরে লিখতে হয় সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে লিখতে হয় পোস্ট ডিটারমিনার, তারপরে লিখতে হয় নাউন। ইভেন এর মাঝখানে বসতে পারে আরো অ্যাডজেক্টিভ, তারপরে বসতে পারে নাউন। এটা নিয়ে আমরা প্রথম না, এটা নিয়ে আমরা কথা বলেছি আর কি। হ্যাঁ, মনিরুল বলে অবজেক্টিভ না, অবজেক্টিভ কমপ্লিমেন্টের ক্ষেত্রে কমা বসে না। ওকে, মুন্নি আক্তার ধন্যবাদ আম্মাজান। আচ্ছা, আজকের ক্লাসে আমি এটা আলোচনা করেছি ভাই। আমি আজকে আমাদের যে একটা পেজ আছে জব কাউন্সিল নামে, এটা আমার নিজের, মানে আমি একা না, আমার সাথে আরো কয়েকজন ভাই ব্রাদার আছে, স্যার আছেন, আমরা মিলে একটা প্রতিষ্ঠান দিয়েছি জব কাউন্সিল পেজে। আমি আজকে এটা নিয়ে আলোচনা করেছি এবং উদাহরণ সহ দেখাই দিছি। সাইদুর রহমান ভাই, সুযোগ থাকলে একটু দেখে নিন বা আমাকে নক দিন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে দেখেন এই যে দা একটা ডিটারমিনার, অফ একটা প্রিপোজিশন, এর মাঝখানে যেটা আছে এটা নাউন ফ্রেজ। এগুলো নিয়ে আর রকেট সায়েন্সের মতো জানতে হবে না, এটা ইজিলি পারবেন। এবার আসেন দুই প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে। কারণ আমি তো আগেই বলেছি হি
হি গট এ প্লাস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমের মাধ্যমে এ প্লাস পেয়েছিল। যে বাই একটা প্রেপোজিশন, অফ একটা প্রেপোজিশন, ডিন্ট হলো নাউন, ডিন্ট মানে বল বা শক্তি। এবার দেখেন দ্য পুয়ার পিপল অফ দ্য স্মল ভিলেজ ইন দ্যাট উপজেলা, ওই উপজেলার ছোট্ট গ্রামটির মানুষেরা আর হসপিটেবল, অতিথি পরায়ণ। তাহলে অফ একটা প্রেপোজিশন, ইন একটা প্রেপোজিশন, দুই প্রেপোজিশনের মাঝখানে যেহেতু এই ফ্রেজটা আছে তাই এটা একটা নাউন ফ্রেজ। ওকে, এরকম আমি এক্সাম্পল দিয়ে রেখেছি। ইনশাল্লাহ এইটা বোঝার জন্য আপনার খুব বেশি প্যারা নিতে হবে না। এইবার আসেন আমরা চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ ফ্রেজে। আচ্ছা, অনেকে বলতে পারেন যে স্যার আপনি 8টা লিখছেন কেন? আমি 8টা এই জন্যই লিখছি যে এইখানে কিন্তু একসাথে দুইটা হয়ে গেছে, সেটা হলো ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভের পরে, দুইটা ক্ষেত্রে নাউন বসে, টোটাল 9টা হয়ে গেছে। এইবার আমরা দেখব অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইটা অতি গুরুত্ব সহকারে দেখবেন, এই জায়গায় পোলাপান সবচেয়ে বেশি বাস খায়। অতি গুরুত্ব সহকারে দেখবেন, অতি সাবধানতার সাথে দেখবেন, এই জায়গাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি বিপদে পড়ে। তাহলে আমরা একটু দেখি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন, যে ফ্রেজ কোন সেন্টেন্সে নাউন অথবা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। তাহলে যে ফ্রেজ নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে সেটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। সাধারণত, এই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ, সাধারণত অ্যাডজেক্টিভ ফ্রেজটি নাউন বা প্রোনাউনের ঠিক পূর্বে বা ঠিক পরে বসে এবং উক্ত নাউন বা প্রোনাউনটি সম্পর্কে তথ্য দিয়ে থাকে। তাহলে মাথায় রাখেন, একটু সময় নেবেন স্যার। সাইফুল ইসলাম ভাই বলতেছেন অর্থাৎ যত জায়গায় নাউন তত জায়গায় নাউন ফ্রেজ হয়। জি ভাই সাইফুল ইসলাম ভাই। শিফাতুল ইসলাম শিফাত ভাই বলতেছেন একটু সময় নেবেন স্যার। একটু সময় নেবেন বলতে ভাই মানে বুঝতে একটু কষ্ট হয়েছে নাকি বলেন তো শিফাত ভাই? আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? যেই ফ্রেজ নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় সেটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে গিয়ে, দেখেন যে সাধারণত ধরেন এটা একটা নাউন অথবা এইটা একটা প্রোনাউন। অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ হচ্ছে হয় এই নাউন বা প্রোনাউনের সামনে বসা অথবা এই নাউন বা প্রোনাউনের পরে বসা। তাহলে সময় নিয়ে বোঝাবেন। আচ্ছা, সময় নিয়ে বোঝাবেন ভাই, সময় নিয়ে বোঝাচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং জায়গা। দেখেন, সাধারণত 3টা ওয়েতে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, তবে 4টা ওয়েতেও বসতে পারে। আচ্ছা, খেয়াল করেন, সাধারণত 3টা জায়গায় বসে। আমরা যদি আরেকটা বলি তাহলে 4টা জায়গা হবে আর কি। সাধারণত 3টা স্টাইলে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারে। আর এই জিনিসটা মাথায় রেখেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ যার সম্পর্কে তথ্য দেয়, সাধারণত সে যার সম্পর্কে তথ্য দেয় তার ঠিক আগে অথবা ঠিক পরে বসে। আচ্ছা, তো এটা 3টা স্টাইলে গঠন হতে পারে। 3টা স্টাইলে গঠন হতে পারে। এক, নাউন অথবা প্রোনাউনের ঠিক আগে বা পরে, শুরু হতে পারে প্রেপোজিশন দিয়ে, শেষ হইতে পারে নাউন দিয়ে। 2, শুরু হইতে পারে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে, শেষ হতে পারে নাউন অথবা অ্যাডভার্ব দিয়ে। আর 4 নাম্বার, লিঙ্কিং ভার্বের পরে অ্যান্ড, বাট, অর ইত্যাদি দ্বারা একাধিক অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে। 3টা ওয়েতে হতে পারে। তাহলে 1 নাম্বারটা হলো নাউন বা প্রোনাউনের পূর্বে বা পরে, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। আসেন আমরা একটু উদাহরণ দেখি। ধরেন অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত কোথায় বসে? নাউন বা প্রোনাউন এর, এই যে আমি এখানে সাধারণত লিখে দিই, হ্যাঁ, সাধারণত নাউন বা প্রোনাউনের ঠিক আগে অথবা ঠিক পরে বসে।
এটার গঠন হলো গিয়ে স্ট্রাকচার, এটার স্ট্রাকচারস হচ্ছে 3টা বা 4টা। হ্যাঁ, 1 নাম্বার স্ট্রাকচার শুরু হবে প্রেপোজিশন দিয়ে, শেষ হবে নাউন দিয়ে। 2 নাম্বার স্ট্রাকচার শুরু হবে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে অথবা V3 দিয়ে, আর শেষ হবে নাউন অথবা অ্যাডভার্ব দিয়ে। 3 নাম্বার লিঙ্কিং ভার্ব এর পরে and, but, or দ্বারা একাধিক অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে একসাথে লিখে দিয়েছি। তাহলে আসেন আমি একটা উদাহরণ দেই। ধরেন আমি লিখলাম the box, বাক্সটা is blue, the box is blue। বলেন তো বক্সটা কি? আপনি দেখতেই পাচ্ছেন বক্স শব্দটা হলো একটা নাউন। আমি বলতে পারতাম যে বাক্সটা নীল, এখানে শেষ হয়ে যেতে পারতো। এখন আমি চাচ্ছি বাক্সটা সম্পর্কে তথ্য দিব, তখন আমি এভাবে বলতে পারি the box on the table। তাহলে আসতেছে টেবিলের উপরের বাক্সটা। অন একটা কি? প্রেপোজিশন। টেবিল একটা কি? নাউন। তাহলে দেখেন এই যে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এবং এই যে যতটুকু অংশ দেখতেছেন এটা আছে কোথায়? নাউনের পরে, এবং সেটা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। অনেকে বলতে পারে স্যার এটা তো ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। ভাই এটা তো ভার্বের পরে আসে নাই, ভার্বের আগেই তো চলে আসছে, কেন ভার্ব সম্পর্কে তথ্য দিবে? আমি এতটুকুই তো বলতে পারি যে টেবিলের উপরের বাক্সটা, তাহলে বাক্সটার অবস্থান বোঝাচ্ছে। তার মানে বাক্সটার অবস্থান কোথায়? টেবিলের উপরে। এই যে দেখেন নাউন সম্পর্কে তথ্য পাইছেন না? এখানে কিন্তু দেখেন 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে। এতটুকু ওয়ার্ডের মধ্যে বা এই গুচ্ছটাতে সাবজেক্ট এবং ভার্ব একসাথে নাই, তাই এটা একটা ফ্রেজ। কি নাম এই ফ্রেজের? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝেছেন কি না বলেন? বুঝেছেন কি না একটু বলেন। শিফাত ভাই বলছেন অ্যাডজেক্টিভ। শিফাত ভাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভাই। ঠিক আছে, দেখেন আমি কিন্তু ভার্বের পরে লিখি নাই, ভার্বের পরে বসলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। আসমা বলছেন জি স্যার। সাইদ ভাই জি, মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, এই কাজটাই এখানে করা হয়েছে। দেখেন আমরা জাস্ট এতটুকু বলতে পারতাম। ধরেন এই দেখেন আমি এটা মুছে দিলাম, আমি মুছে দিয়ে বললাম দ্য বয় কেম টু মি। আমি শুধু এতটুকু বলতে পারতাম সুমি কেম হিয়ার। আমি শুধু এতটুকু বলতে পারতাম সুমি কেম হিয়ার। আমি শুধু এতটুকু বলতে পারতাম রাজীব বট সাম ম্যাঙ্গোজ। এতটুকু বললেই বাক্য পরিপূর্ণ অর্থ দিয়ে দিত। ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি যে না, এদের সম্পর্কে আমি আরো তথ্য দিব। তখন আমি কি বললাম? আমি এবার বললাম দ্য বয় উইথ হিজ মাদার। ছেলেটা মাকে সাথে নিয়ে। এই যে মাকে সাথে নিয়ে এতটুকু তথ্য কার সম্পর্কে পাইছেন? নাউন সম্পর্কে। শুরু হয়েছে প্রিপোজিশন দিয়া, শেষ হয়েছে নাউন দিয়া। তাহলে এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটার নামই অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে দেখেন সুমি এখানে আসছিল। সুমি যখন এখানে আসছিল তখন সুমির হাতে কি ছিল? একটা পার্স ছিল। তাহলে এই যে একটা পার্স কার হাতে ছিল? সুমির হাতে। এই তথ্যটা কার সম্পর্কে পাচ্ছেন? সুমি সম্পর্কে। তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এই যে দেখেন এটা আমি ভাব বলতে পারতাম সুমি উইথ আ পার্স এট হার হ্যান্ড। এটাও সুমি সম্পর্কে তথ্য। একইভাবে রাজীব কিছু আম কিনলো। আম একটা নাউন, তাই যে আম, তা কোথাকার আম? রাজশাহীর। আমি রাজশাহীর কি? আম। নাউন সম্পর্কে তথ্য পাইছেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার কি বোঝা গেছে? বুঝো ভাই? আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম
তিনটা স্ট্রাকচার হইতে পারে। এক নাম্বারটা কি বলছিলাম, প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, হয়ে গেছে। সেম কথাই আমরা বলতে পারি, দেখেন আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু অথবা V3 দিয়ে শুরু। তাহলে আমি একটা উদাহরণ দেই, যেমন দেখেন আমরা এখন দেখব ভার্বের সাথে আইএনজি যোগ অথবা V3 দিয়ে শুরু, নাউন বা অ্যাডভার্ব দিয়ে শেষ। তাহলে আমি বলতে পারি, হ্যাঁ আমি বলতে পারি I collected the book, আমি বইটা সংগ্রহ করেছি। এই যে একটা নাউন, এখানেই শেষ করে দিতে পারতাম। স্যার ম্যাঙ্গো কোন নাউন হবে? মনিরুল ভাই, যেই নাউনের প্লুরাল হয় সেটা কমন নাউন, ম্যাঙ্গোজ কমন নাউন। এবার দেখেন আই কালেক্টেড দ্য বুক, আমি বইটা কালেক্ট করছি, শেষ। এবার আমি চাচ্ছি বই সম্পর্কে তথ্য দেব, তখন আমি লিখলাম রিটেন বাই হুমায়ুন আহমেদ। এই যে দেখেন V3 দিয়ে শুরু, হ্যাঁ এই দেখেন এটা একটা ভার্ব, কিন্তু এটা দেখে টেন্স চেনা যাচ্ছে না, নন ফাইনাইট ভার্ব। তার মানে ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। এই রিটেন বাই হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ কর্তৃক লেখা, কে? আমি নাকি বই? বই। তাহলে বই সম্পর্কে তথ্য পাইছেন, নাউন সম্পর্কে যেহেতু তথ্য, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে দেখেন আমি এটাকে এভাবে বলতে পারতাম, আই, অথবা এভাবে বলতে পারতাম রূপা came to me, রূপা আমার কাছে এসেছিল। এবার আপনি প্রশ্ন করলেন যে দাদা, এই যে রূপা আপনার কাছে আইছিল, তা কি পরে আসছিল? এইবার আমি লিখলাম ওয়ারিং আ শাড়ি, একটা শাড়ি পরে। এই একটা শাড়ি কি আমি পরছি? না, এই শাড়ি পরার কাজ করছে কি? রূপা। এই যে দেখেন আইএনজি যুক্ত ভার্ব দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এইটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার আমি বলতে পারি, দেখেন অনেকে বলতে পারেন যে স্যার অ্যাডভার্ব নাকি হয়, কেমনে হয়? এই যে আমি বলতে পারি রূপা সিটিং, রূপা সিটিং স্যাডলি, রূপা মনের দুঃখে, স্যাডলি, স্যাড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডভার্ব হয়। রূপা মনের দুঃখে বসে বসে ফোন্ড মি, আমাকে ফোন করেছিল। এই যে দেখেন নাউনের পর আইএনজি যোগ দিয়ে শুরু, অ্যাডভার্ব দিয়ে শেষ, এইটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে বাবা, তাহলে বাকি থাকলো একটা, সেটা কোনটা? এই যে দেখেন লিঙ্কিং ভার্বের পরে একাধিক অ্যাডজেক্টিভ এন্ড বাট অর দ্বারা যুক্ত হবে। আসেন তাহলে একটু দেখে নেই, হ্যাঁ আসেন আমরা এটা একটু দেখে নেই কি হতে পারে। লিঙ্কিং ভার্বের পরে এন্ড বাট অর দ্বারা একাধিক অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে। তাহলে দেখেন আমি একটা উদাহরণ দিই, ধরেন আমি বললাম রানা ইজ স্মার্ট, তাহলে স্মার্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আবার আমি কি বলতে পারি, রানা ইজ ব্রিলিয়ান্ট। এই দেখেন ব্রিলিয়ান্টও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখানে রানা স্মার্ট, রানাই ব্রিলিয়ান্ট, এই দুটো বাক্যকে আমরা অ্যাটাচ করে এভাবে লিখতে পারি, রানা ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড স্মার্ট, অথবা স্মার্ট অ্যান্ড ব্রিলিয়ান্ট, একটা লিখলেই হয়। এই যে দেখেন দুইটা অ্যাডজেক্টিভ এন্ড দ্বারা যুক্ত হয়েছে এবং পুরো ফ্রেজটা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। সো এইটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়, কারণ রানা মানে ব্রিলিয়ান্ট এন্ড স্মার্ট, ব্রিলিয়ান্ট এন্ড স্মার্ট মানে রানা। শিফাত ভাই বলতেছেন আজকে কি পুরোটা শেষ করতে পারবেন? জি ভাই, আজকে পুরোটা শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে শেষ হয়ে যাবে ভাই।
দেখেন নাউন আর অ্যাডজেক্টিভ পড়াইতে যেই সময় লাগবে তার 3 ভাগের 1 ভাগ সময় পুরোটা শেষ হবে, এই যে শেষ। আচ্ছা আরেকটা ওয়েতে হতে পারে, হ্যাঁ আরেকটা হইতে পারে, যেমন আমি যদি বলি যে রানা স সাম কিউট tall young American ladies, তাহলে দেখেন এই যে সাম কিউট টল ইয়াং আমেরিকান এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেকগুলো অ্যাডজেক্টিভ, এই সবগুলো কার সম্পর্কে তথ্য দিচ্ছে? লেডি সম্পর্কে। যেহেতু অনেকগুলো অ্যাডজেক্টিভ একসাথে আছে, এইটাও একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে আমাদের নাউন শেষ, অ্যাডজেক্টিভ শেষ, বাকিগুলা পুরা উড়াদুরা শেষ করব আমরা। এই যে আমরা এগুলো শেষ করে ফেলছি অলরেডি। এবার আমরা দেখব ভার্ব ফ্রেজ। এটা একদম পুরা মারাত্মক সহজ। এই পাশে লিখে দিচ্ছি চে উ, একটা স্ক্রিনশট নেবেন এখনই। চেনার উপায় সেটা হচ্ছে যে কোনো ভার্ব প্লাস কিছু, ভার্বের সাথে যদি কোনো কিছু একসাথে যুক্ত হয় সেটাই ভার্ব ফ্রেজ। হ্যাঁ, এটা প্রিপোজিশন যুক্ত হইতে পারে, আরেকটা ভার্ব যুক্ত হইতে পারে। লিখে রাখেন ভার্ব ফ্রেজ চেনার উপায় কি? যে কোনো একটা ভার্ব থাকবে তার সাথে আরেকটা কিছু যুক্ত থাকবে। হ্যাঁ, যে কোনো একটা ফাইনাইট ভার্ব থাকবে। সরি, আমি এটা পুরোটা আবার লিখে দেই। যে কোনো একটি ফাইনাইট ভার্ব নিয়ে গত দুটো ক্লাসে আলোচনা হয়েছে, প্লাস আর যদি কোনো কিছু থাকে সেইটাই হলো ভার্ব ফ্রেজ। যেমন দেখেন ইউ শুড হ্যাভ হ্যাড, এ দেখেন শুড একটা অক্সিলারি ভার্ব, এটা দিয়ে টেন্স চেনা যায়, তাই না? ঠিক আছে, বলেন তো শুড কোন টেন্স? দেখি কে কমেন্ট করে আমাদেরকে বলতে পারেন শুড কোন টেন্স। কে কমেন্ট করতে পারবেন বলেন? শুড কোন টেন্স কমেন্ট করেন। প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? এই তো ধন্যবাদ। আসলে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স। আচ্ছা, এই সেন্টেন্সে অবশ্যই এটা পাস্ট টেন্স, কিন্তু শুড এমনিতে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স। আচ্ছা, পাস্ট না, কিন্তু শুড কখনো পাস্ট হয় না। শুডরে পাস্ট বানাতে গেলে সাথে হ্যাভ প্লাস আর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। ইউ শুড হ্যাভ হ্যাড দ্য বুক, তোমার বইটা থাকা উচিত ছিল। এই যে দেখেন একটা ভার্বের সাথে আরো একাধিক অংশ যুক্ত আছে, এইটাই ভার্ব ফ্রেজ। ইউসুফ ইজ রাইটিং আ বুক অন গ্রামার, ইউসুফ গ্রামারের উপর একটা বই লিখছে। এই যে ইজ একটা ফাইনাইট ভার্ব, টেন্স চেনা যায়, এর সাথে আরেকটা অংশ যুক্ত আছে, এইটাই ভার্ব ফ্রেজ। দেখেন ভার্ব ফ্রেজ দিয়ে আর জীবনেও মনে সমস্যা হবে না। আরো বলতে পারেন যে হি লুকস ডাউন আপন দ্য পুয়ার। এই যে দেখেন লুকস ডাউন আপন, লুকস তো হচ্ছে ফাইনাইট ভার্ব, এরপর যাই থাকুক এটাই ভার্ব ফ্রেজ। ওকে, ভার্ব শেষ। এবার আসেন অ্যাডভার্ব ফ্রেজ, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ পরে কথা বলবো। এবার আমরা কনজাংশন ফ্রেজ দেখব। কনজাংশনাল ফ্রেজ, হ্যাঁ কনজাংশনাল ফ্রেজ বোঝাবুঝির কিচ্ছু নাই, এটা পুরোটা ঠাড়া মুখস্থ। তাহলে একগুচ্ছ ওয়ার্ড একত্রিত হয়ে যখন কনজাংশনের কাজ করে সেটাই হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। এই কনজাংশনাল ফ্রেজগুলো এইখান থেকে টানা মুখস্থ করে ফেলবেন। কোনগুলো? ডিসেল তালুকদার ভাই, হ্যাঁ ডিসেম্বর মাসের শেষের দিকে পাবেন ইনশাল্লাহ। ডিসেম্বর মাসের শেষে বের করলেও, শেষের দিকে বের করলে জানুয়ারি লিখে দেবো আর কি। হ্যাঁ, এটা লেখকদের একটা টেকনিক বলতে পারেন, কারণ জানুয়ারি না লিখলে আমি ডিসেম্বরে বের করলে আমার আবার বলবে কি স্যার এটা তো 2024 সালের 25-এর দেন। এ সাধারণত বই রাইটাররা এই কাজই করে, কারণ জানুয়ারিতে আর বই বের করবে না তাই। হ্যাঁ, আচ্ছা তাহলে খেয়াল করেন এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, as well as soon as a result, not only but also, either or, neither nor, whether or, and not, but not, so that, in order that, no sooner, hardly ইত্যাদি। এগুলো একটু মুখস্থ করে ফেলেন। এগুলো থাকলেই আপনি সেটাকে বলবেন কনজাংশন ফ্রেজ।
যেমন দেখেন উই ইট একটা সেন্টেন্স, উই ক্যান সার্ভাইভ এটা একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে যুক্ত করছে কে, সো দ্যাট, তাহলে এটা একটা কনজাংশনের কাজ করছে, তাই কনজাংশন ফ্রেজ। শি প্রিটেন্ডস এটা একটা সেন্টেন্স, শি ওয়্যার ক্যাটরিনা কাইফ এটা একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে যুক্ত করছে কে, অ্যাজ ইফ, আসিফ না কিন্তু, তাহলে এটাও একটা কনজাংশন ফ্রেজ। ওকে, আবার দেখেন আই এবং হি দুটোকে যুক্ত করছে কে, অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে এটা একটা কনজাংশন ফ্রেজ। তাহলে আমাদের তাহলে আমরা শেষ করলাম কি কি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কনজাংশন, চারটা শেষ। আচ্ছা এবার আসেন এখানে বুঝছেন আমাদের যে ভাই টাইপ করছে উনি একটা মিস্টেক করে ফেলছে। হ্যাঁ, এখানে ইন্টারজেকশন মানে কাট কপি পেস্ট করলে যা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা এটা হবে ইন্টারজেকশন ফ্রেজ অথবা ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ চেনার খুব সহজ উপায় হচ্ছে গিয়ে একটা ফ্রেজের পরে এই যে আবেগ সূচক চিহ্নটা থাকবে, থাকলেই সেটা ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন আপনি বলতে পারেন হোয়াট আ পিটি, কি দুঃখের কথা, আই হ্যাভ ফেইলড এগেইন, আমি আবার ফেল করছি। দেখেন হোয়াট আ পিটি, এখানে 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে, সাবজেক্ট আর ফাইনাল ভার্ব একসাথে নাই, এবং দেখেন এই যে এই ফ্রেজটার পরে সাইন অফ এক্সক্লেমেশন আসছে, সো এইটা হলো একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এরকম বলতে পারেন ও মাই গড, এই যে দেখেন ও মাই গশ, ও মাই গশ হচ্ছে ও মাই গডের একটা ফর্ম, হোয়াট আ পিটি, হাউ টেরিবল, এগুলো হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজের উদাহরণ। তাহলে আমরা কি কি দেখলাম, আমরা নাউন ফ্রেজ দেখেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখেছি, ভার্ব ফ্রেজ দেখেছি, ঠিক আছে, ইন্টারজেকশনাল ফ্রেজ দেখে ফেলছি। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আমাদের দেখা শেষ। তারপর আমরা কি দেখলাম, ইন্টারজেকশনাল ফ্রেজ দেখে ফেলছি। হ্যাঁ, তারপরে কি দেখেছি, কনজাংশনাল ফ্রেজ বা কনজাংশন ফ্রেজ। 5 রকমের ফ্রেজ আমাদের শেষ, বাকি আছে 2টা, একটা প্রিপোজিশনাল আর একটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আসেন আমরা সেই জায়গাটাতে যাই। এই যে অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে, অ্যাডভার্ব ফ্রেজ দেখেন, মাথা গরম করেন না। অ্যাডভার্ব ফ্রেজ, যে ফ্রেজ কোন সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। হ্যাঁ, এইটা একদম টিএম মানে টানা মুখস্থ করতে হবে। কি সেটা, সাধারণত ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতক্ষণ ধরে, কতক্ষণ যাবত, কতক্ষণ পর্যন্ত, কতবার, এছাড়াও কার সাথে, কোথা থেকে, কি দিয়ে, কাকে দিয়ে, কার জন্য ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে উত্তরে আপনি অ্যাডভার্ব ফ্রেজ পাবেন। এটা আমি অ্যাডভার্বের ক্লাসে শিখিয়েছিলাম, কার কার মনে আছে লেখেন ইয়েস। এই কথাটা আমি অ্যাডভার্বের ক্লাসে শিখিয়েছিলাম, কার কার মনে আছে লেখেন ইয়েস। এই কথাটা আমি অ্যাডভার্বের ক্লাসে শিখিয়েছিলাম, একটু মনে থাকলে ইয়েস বলেন। আসমা পারভিন, আসমা আহমেদ, এই দুজনের আমি গুলায় ফেলি। মুসা আহমেদ, জুয়েল ভাই, আচ্ছা আচ্ছা ধন্যবাদ, মাশাআল্লাহ। মামুন ভাই, রাসেল জয় ভাই, মনিরুল ইসলাম ভাই মনে আছে। তাহলে ভাই যে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতবার, কোথা থেকে, কোন দিকে। হ্যাঁ, রাহুল বৈদ্য ভাই মানে ঘুম পোকা ভাই, এই তো সবাই বলছেন, ধন্যবাদ। তাহলে আসেন এইটা আরেকটা বিষয় মাথায় রাখেন, চেনার উপায় 2। এটা আরেকটা উপায় হচ্ছে, সাধারণত প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়। কোন তো মেজাজ খারাপ লাগতেছে কিনা, সাধারণত শুরু হয় কি দিয়ে, প্রিপোজিশন দিয়ে, শেষ হয় কি দিয়ে, নাউন দিয়ে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা না একটু আগে শুনলাম প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, অ্যাডজেক্টিভ হয়, তাহলে এইটা এরকম হলো কেন? জুয়েল ভাই বলতেছেন স্যার যে কোনো এক্সটেনশন হলেই তাহলে অ্যাডভার্বিয়াল। জি ভাই, এক্সটেনশন গুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরিবা আজাদ, এই যে আম্মা জান আপনি কোথায় থাকেন, আপনাকে আজকে প্রথম পাইছি। আরিবা আজাদ আপনি কোথায় থাকেন, আপনাকে তো একদিনও দেখলাম না বাবা ক্লাসে। দেখেন
এই অ্যাডভার্ব ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়। এখন অনেকে বলতে পারেন যে ভাই এইটা তো হলো অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে হয়েছিল। কি হয়েছিল? শুরু হয়েছিল প্রিপোজিশন দিয়ে, শেষ হয়েছিল নাউন দিয়ে। দেখেন আমি পার্থক্যটা এখানে আপনাদেরকে বলে দেই। দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়। হ্যাঁ, তবে তার সামনে হয় একটা নাউন থাকে অথবা পেছনে একটা নাউন থাকে। আর এটা যদি অ্যাডভার্ব ফ্রেজের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সাধারণত ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়। তাহলে পার্থক্যটা হচ্ছে গিয়ে এটা থাকে ভার্বের পরে। আরিফ আজাদ বলছেন ফ্রম চিটাগাং। না বাবা, আপনাকে ক্লাসে পাই না তো, তাই বললাম। আচ্ছা, যেমন দেখেন আমি দুইটা পার্থক্য দেখাই তাইলেই বুঝবেন। আমরা যদি বলি দ্য বুক ইজ, দেখেন দ্য বুক, আমি শুধু দ্য বুক বলছি, বই কিন্তু একটা নাউন, আমি এখনো ভার্ব লিখি নাই। না, আমি যদি বলি দ্য বুক অন দ্য টেবল, দেখেন আমি কিন্তু ভার্ব আনিই নাই, তার মানে ওটা নাউনকে মডিফাই করে। হ্যাঁ, দেখেন দ্য বুক, আমি কিন্তু এখনো ভার্ব আনি নাই, তার মানে অন দ্য টেবল বলতে এই এতটুকু তথ্য কার সম্পর্কে পাইছেন? বই সম্পর্কে। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমি ভার্ব লিখবো দ্য বুক অন দ্য টেবল, টেবিলের উপরের বইটা ইজ রেয়ার, দুষ্প্রাপ্য। অন্যদিকে দেখেন আমি এটাকে এভাবে বলতে পারতাম, দ্য রেয়ার বুক, দুষ্প্রাপ্য বইটা ইজ, আছে। এই যে দেখেন ইজ মানে আছে, হয় না কিন্তু আছে। এইবার আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই আছে তো বুঝলাম, তা কোথায় আছে? দেখেন আমি কিন্তু নাউন না, আমি ভার্ব লেখার পরে আমি এই তথ্যটা দিচ্ছি। আছে, কোথায় আছে? আমি এবার বলছি অন দ্য টেবল। তাহলে এখানে অন দ্য টেবল তথ্য দিল কার সম্পর্কে? ভার্ব সম্পর্কে। ভার্ব সম্পর্কে তথ্য দিলে অ্যাডভার্ব ফ্রেজ, আর নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইটা বুঝেছেন কিনা বাবা একটু কমেন্ট করেন তো প্লিজ। এইটা বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন তো। এটা বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন না প্লিজ। আসমা আহমেদ বলছেন জি স্যার, ধন্যবাদ। সাইদুর রহমান ভাই, আব্দুর রশিদ সায়েম, ঘুমপোকা, অ্যাডজেক্টিভ সম্পর্কে আর অ্যাডভার্ব সম্পর্কে, জি জি এটাই, নাউন সম্পর্কে অ্যাডজেক্টিভ আর ভার্ব সম্পর্কে অ্যাডভার্ব। তাহলে এইটা বুঝে ফেলাবেন ইনশাল্লাহ। যেমন দেখেন হি মেট মি, সে আমার সাথে দেখা করেছিল। এখন ইন দ্য মর্নিং, আচ্ছা সকাল বলতে কি আমি সকাল নাকি তার দেখা করাটা সকাল? সে আমার সাথে দেখা করেছিল। এখন এই যে দেখেন এখানে কিন্তু আমি সকাল না, তার দেখা করার টাইমটা কখন দেখা করছে? ইন দ্য মর্নিং, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। দেখেন অ্যাডভার্ব ফ্রেজ। আবার দেখেন হ্যানা ওয়েন্ট টু জাপান, হ্যানা জাপানে গিয়েছিল বা জাপানে গিয়েছিল 2 days ago, কখন গিয়েছিল? 2 দিন আগে। এটা কিন্তু আবার প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ হয় নাই। এখন দেখেন জাপান কি 2 দিন আগে নাকি তার যাওয়াটা 2 দিন আগে? এই ভার্ব সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে, সো এটাও একটা অ্যাডভার্ব ফ্রেজ। এবার দেখেন আই উইল গো, আমি যাব, ভার্ব। প্রশ্ন করেন কোথায় যাব? টু হিজ হাউস, তার বাসায়। তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, এরপরে দেখেন এই যে এটা আমি একটু আগে বললাম দ্য বক্স ইজ, বাক্সটা আছে। আপনি প্রশ্ন করেন বাক্সটা কোথায় আছে? অন দ্য টেবল। এই যে দেখেন অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, মুন্নি এই যে আরো উদাহরণ দিচ্ছি বাবা। যেমন শি স্মাইলড, সে হাসলো। আপনি প্রশ্ন করেন সে কি হাসলো, কাকে হাসলো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? এটা তো অবজেক্ট না। আপনি প্রশ্ন করেন সে হাসলো, কিভাবে হাসলো? ইন আ ফ্রেন্ডলি ওয়ে, একটা বন্ধুত্বপূর্ণ উপায়ে হাসলো। তাহলে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। আই লাভ দ্যাম, আমি তাদেরকে ভালোবাসি। কতটুকু ভালোবাসি? ভেরি মাচ। এইটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। এইভাবে আপনি জাস্ট একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ।
এখানে একটা গুরুত্বপূর্ণ নোট লিখে রাখছি, সেটা হচ্ছে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ দেখতে একরকম হলেও হ্যাঁ তাদের কাজ ভিন্ন। কাজ ভিন্ন কেন? কারণ অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডজেক্টিভ আপনার নাউন সম্পর্কে তথ্য না দিয়ে অ্যাডজেক্টিভ দেখতে একরকম। পার্থক্যটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা এটা নাউন সম্পর্কে তথ্য দেয়, অ্যাডভার্ব ফ্রেজ যেটা সেটা ভার্ব সম্পর্কে তথ্য দেয়। এইবার আমরা লাস্ট অপশনে চলে আসছি। লাস্ট অপশন, সেই অপশনটা কি? প্রেপোজিশনাল ফ্রেজ। দেখেন এইখানে একটা বিষয় বলি, প্রিপোজিশনাল ফ্রেজ। মাথায় রাখবেন প্রিপোজিশনাল ফ্রেজ গুলো স্যার শুধু ফ্রেন্ডলি কি অ্যাডভার্ব হতে পারে? সাইদুর রহমান ভাই মাথায় রাখবেন, সাইদুর রহমান ভাই নাউনের সাথে এলওয়াই যোগ হলে সেটা অ্যাডজেক্টিভ হয় ভাই, আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়। ওকে, তাহলে সাইদুর রহমান ভাই আপনি দেখেন তো ফ্রেন্ড কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? ফ্রেন্ড নাউন, এলওয়াই যোগ হলে সেটা অ্যাডজেক্টিভ, সেটা তো অ্যাডভার্ব না, তাই এটাকে বলা হয় ইন আ ফ্রেন্ডলি ওয়ে। ওকে, আসমা পারভিন বলছেন একদম ক্লিয়ার। আচ্ছা দেখেন আমরা এখন প্রিপোজিশনাল ফ্রেজ দেখব। প্রিপোজিশনাল ফ্রেজ দুই রকমের হয়, এক প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে যদি শেষ হয় তাহলে এই ফ্রেজটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আর দুই নাম্বার, এইবার আপনাদের মেজাজ জম্মের খারাপ হবে, প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। এখন মনে হচ্ছে না যে শালা এরা কি মানুষ নাকি পায়জামা? কারণ আমরা অ্যাডজেক্টিভে পড়ে আসছি প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, আমরা অ্যাডভার্বেও পড়ে আসছি প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। এখন আবার বলতেছে প্রিপোজিশনাল ফ্রেজও নাকি প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। তা কেমনে আমি বুঝবো এটা প্রিপোজিশনাল ফ্রেজ? আচ্ছা এইখানে মাথায় রেখেন, যেই ফ্রেজ এটা আপনি দেখবেন এখনই প্রিপোজিশনাল ফ্রেজ লেখে ক্যামব্রিজ ডিকশনারিতে, অক্সফোর্ড ডিকশনারিতে কিংবা আপনারা ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে সার্চ দেন, দেখবেন ওরা বলতেছে, এইভাবে বলতেছে, a prepositional phrase is a phrase that starts with a preposition and ends with a noun। কি বলতেছে? যে প্রিপোজিশনাল ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়। এইখানে একটা বিষয় মাথায় রাখবেন, এরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা প্রেপোজিশন এর কাজ করে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে এই যে প্রিপোজিশনাল ফ্রেজটাই অ্যাডজেক্টিভের কাজ করে। যখন অ্যাডজেক্টিভের কাজ করছে তখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা পড়ে আসছি, যখন অ্যাডভার্বের কাজ করছে তখন আমরা অ্যাডভার্ব ফ্রেজে পড়ে আসছি, আর অপশনে যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনোটাই না থাকে তখন এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ দেব। ওকে, যেমন আপনি বলতে পারেন, উদাহরণ দিচ্ছি আমরা, ইন অর্ডার টু, শুরু হয়েছে প্রিপোজিশন, শেষ হয়েছে প্রিপোজিশন দিয়ে, মানে প্রিপোজিশনাল ফ্রেজ। আবার যদি বলেন ইন আওয়ার ভিলেজ, দেখেন শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, শেষ হয়েছে নাউন দিয়ে, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তবে অবস্থান অনুযায়ী এটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে। কেমন? আমরা উদাহরণে চলে আসি, এই যে লিখে দেওয়া আছে প্রিপোজিশনাল ফ্রেজ দুই ভাবে গঠিত হতে পারে, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। আর দুই নাম্বার খেয়াল করেন, প্রিপোজিশন দিয়ে শুরু কিন্তু নাউন বা প্রোনাউন দিয়ে শেষ। তবে দ্বিতীয় শ্রেণীর, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু কিন্তু নাউন বা প্রোনাউন দিয়ে শেষ, দ্বিতীয় শ্রেণীর যে ফ্রেজগুলো এরা নাউনটাকে আমি কেটে দিলাম, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা প্রিপোজিশন হিসেবে কাজ করে। এই না বুঝলে আল্লাহর ওয়াস্তে প্রশ্ন করেন। এই একজন বলছে ইন স্পাইট অফ, হ্যাঁ ইন একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, ইন স্পাইট অফ ও প্রিপোজিশনাল ফ্রেজ, ইন অ্যাকর্ডিংস উইথ, ইন লাইন উইথ। হ্যাঁ, যেমন দেখেন হি মেট মি ইন অর্ডার টু, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তামান্না গট জিপিএ 5 বাই ডিন্ট অফ, এই যে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আই উইল গো, এই যে আমি যাব, শুরু হয়েছে কি দিয়ে? প্রিপোজিশন দিয়ে, শেষ হয়েছে নাউন দিয়ে, এইটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তবে আপনি যদি আই উইল গো, আমি যাব, আপনি যদি প্রশ্ন করেন যে ভাই কোথায় যাবেন, উত্তর আসতেছে টু হিজ হাউস, তার বাসায়, সুতরাং এইটা কিন্তু
অ্যাডভার্ব ফ্রেজও। আমরা একটু আগে বললাম যে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বের কাজও করে, অ্যাডজেক্টিভের কাজও করে। এইরকম একটা প্রশ্ন 28তম বিসিএস এ আসছে। এই দেখেন 28তম বিসিএস এ কি আসছে, উই আর ওয়েটিং। এই যে দেখেন আমরা অপেক্ষা করছি। এখন আপনি প্রশ্ন যদি করেন যে আমরা অপেক্ষা করছি, খুব ভালো কথা। কেন অপেক্ষা করছি? তো আমরা জানি ভার্বকে একটু কমেন্ট করেন তো দেখা যায় কিনা, একটু কমেন্ট করেন তো দেখা যায় কিনা। হঠাৎ করে মনে হয় কি যেন লেখা আসতেছে স্ক্রিনে, ওই যে নাম্বার আসতেছে। আচ্ছা একটু কমেন্ট করেন তো দেখা যায় কিনা। আচ্ছা এখন ওকে স্যার, একটু মিস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আর হবে না, ঠিক আছে। তাহলে দেখেন উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করছি। তা আমরা জানি, খেয়াল করেন, আমরা জানি ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন এই প্রশ্ন করলে উত্তরে অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যায়। ওবিএস সমস্যা করছে মনে হয়, আবার আটকে গেছে। এবার ঠিক আছে স্যার, আটকে গেছে, আটকে যায় না তো, এবার তো ঠিক আছে না? ভিডিও সিগন্যাল পাচ্ছে না তাই আটকে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আর আটকাবে না। দেখেন আমরা এখন 28তম বিসিএস এর একটা প্রশ্ন দেখব। প্রশ্নটা কি ছিল? উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করছি। এখন আমরা জানি ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করলে উত্তরে অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যায়। উই আর ওয়েটিং, ভার্বটাকে প্রশ্ন করেন আমরা অপেক্ষা করছি, কেন অপেক্ষা করছি? উত্তর হলো ফর দ্য বাস। সো এইটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার আপনি যদি প্রশ্ন করেন কেন যে অ্যাডভার্ব ফ্রেজ পেয়ে যাচ্ছেন, সমস্যা হচ্ছে অপশনে দেয়া আছে নাউন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ। অপশনে অ্যাডভার্ব দেয়াই নাই। তাহলে যেহেতু অপশনে অ্যাডভার্ব নাই, আমাদের কিন্তু জানা আছে যে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এই ফ্রেজটাকে কি বলা হয়? প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা বলেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভেরও কাজ করে, অ্যাডভার্বেরও কাজ করে, প্রিপোজিশনেরও কাজ করে। তাহলে অপশনে যেহেতু অ্যাডভার্ব ফ্রেজ দেয়া নাই, তাহলে অ্যাডভার্বের কাজ কে করে এরকম একটা ফ্রেজ আছে কিনা দেখবো। এই যে দেখেন লেখা আছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমাদের তো জানাই আছে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে, তাই আমরা এটাকে অ্যাডভার্ব ফ্রেজ ধরে নেব। তবে অপশনে যদি অ্যাডভার্ব ফ্রেজ দেয়া থাকতো তখন আর আমরা এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলতাম না। আবারও বলি, অপশনে যদি অ্যাডভার্ব ফ্রেজ দেয়া থাকতো তখন আমরা প্রিপোজিশনাল ফ্রেজ না বলে সরাসরি অ্যাডভার্ব ফ্রেজ বলতাম। ওকে, আচ্ছা এই তো মাশাআল্লাহ। তাহলে আপনারা ধরে ফেলছেন কনজাংশন ফ্রেজ শেষ, ইন্টারজেকশন ফ্রেজ শেষ। এইবার আসেন আমরা কিছু প্রশ্ন উত্তর সমাধান করি। হ্যাঁ, যেমন দেখেন এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, দ্য ইয়াং ম্যান অন দ্য টপ অফ দ্য লিস্ট ইন মাই হ্যান্ড। আন্ডারলাইনটা খেয়াল করেন, এটা একটা ফ্রেজ। কেন ফ্রেজ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ওয়ার্ড এখানে পাশাপাশি আছে এবং এখানে একসাথে সাবজেক্ট আর ভার্ব নাই। সো এটা একটা ফ্রেজ। আপনারা বলেন এই ফ্রেজটা কি ফ্রেজ? কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন, এটা কি ফ্রেজ? আপনারা কমেন্ট করেন এটা কি ফ্রেজ? এই তো সাইদুল ভাই, নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কারণ এই যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে নাউন বসে, তাই এটা একটা নাউন ফ্রেজ। এইবার এই ফ্রেজটারই যদি আমরা জাস্ট চেঞ্জ করে বলি দ্য ইয়াং ম্যান অন দ্য টপ। এবার দেখেন আন্ডারলাইন কিন্তু দা এর নিচে নাই, শুরু হয়েছে ইয়াং থেকে শুরু করে হ্যান্ড পর্যন্ত। এইটাও একটা নাউন ফ্রেজ। কেন?
কারণ আমরা একটু আগে পড়ে আসছি ডিটারমিনারের পরের ওয়ার্ডটা নাউন হয়, তাহলে ডিটারমিনারের পরের ফ্রেজটা কি? নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা 3 নম্বরে চলে যাই। এইবার দেখেন ইয়াং শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আমাদের জানা আছে অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা নাউন হয়, তাহলে এটা একটা কি? নাউন ফ্রেজ। ফ্রেজের মজা কেমন বুঝতেছেন তো? একটা সেন্টেন্স দিয়ে আমরা কতগুলো ফ্রেজ পাবো এখন দেখেন। এইবার আসেন, আমি যদি এবার, আচ্ছা এইটা বলেন তো 4 নাম্বার যে ফ্রেজটা, হ্যাঁ নাম্বার দিয়ে উত্তর লিখবেন। 4 নাম্বার, 4 নাম্বার ফ্রেজটা কি ফ্রেজ বলেন? নাম্বার দিয়ে উত্তর দিবেন, নাম্বার লিখে উত্তর দিবেন। নাম্বার লিখে উত্তর দিবেন। নাম্বার লিখে উত্তর দিবেন। আচ্ছা, আমাদের আসমা বলছেন নাউন। নো, এটা নাউন না, এইটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরে কাকু ভুলে গেলেন, আমি না বলছিলাম যে কোনো একটা নাউনের পরে যদি আপনি এরকম পান প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভুলে গেলেন? এই তো, ধন্যবাদ, সবাই অ্যাডজেক্টিভ লিখছেন। এই যে দেখেন, এই যে দেখেন, ম্যান একটা নাউন, এরপরে প্রিপোজিশন দিয়ে শুরু, হ্যান্ড একটা নাউন দিয়ে শেষ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপশনে অ্যাডজেক্টিভ ফ্রেজ না থাকলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ দিতাম। এই তো মাশাআল্লাহ। এইবার বলেন তো, এই যে 5 নাম্বার যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে অন দা টপ অফ দা লিস্ট ইন, এটা কি ফ্রেজ? এইটা বোঝা কোনো ব্যাপারই না। কেন না? কারণ শুরু হইছে প্রিপোজিশন দিয়া, শেষ হইছে প্রিপোজিশন দিয়া, প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, দেখছেন ফ্রেজ কত ইন্টারেস্টিং বিষয়। এইবার বলেন তো আপনারা, এটা কি ফ্রেজ? বলেন তো এটা কি ফ্রেজ? এইটাও আমরা খুব ইজিলি পারবো, কারণ আমরা পড়ে আসছি 2 প্রিপোজিশনের মাঝখানে নাউন বসে, তাহলে এটা নাউন ফ্রেজ। তাহলে এটা নাউন ফ্রেজ। দেখেন আমরা যদি বলতাম, আমরা যদি এইভাবে বলতাম অন দা টপ অফ দা লিস্ট ইন, আমরা যদি একদম অন থেকে ইন পর্যন্ত ধরতাম তাহলে এটা প্রিপোজিশনাল হইতো, কিন্তু আমরা তো অন বাদ দিয়েছি, আমরা তো ইন বাদ দিয়েছি, 2 প্রিপোজিশনের মাঝখানে হলে নাউন ফ্রেজ। এই তো মাশাআল্লাহ, তাহলে বুঝা ফেলাইছেন। হ্যাঁ, তার মানে দেখছেন একটা ফ্রেজ কত চমৎকার ওয়েতে আমরা শিখতে পারি। এইবার আপনাকে যদি বলা হয় টপ অফ দ্য লিস্ট ইন মাই হ্যান্ড, তাহলে দা একটা কি বাবা? ডিটারমিনার। ডিটারমিনারের পরে কি বসে? নাউন ফ্রেজ। ওকে, এইভাবে আমরা যদি শুধু বলতাম অফ দ্য লিস্ট অ্যাট মাই হ্যান্ড, তাহলে আমরা জানি দা একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরের ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। এছাড়া আমরা জানি ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানের ওয়ার্ডটা নাউন হয়। তার মানে নাউনের পরে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করেন, বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করেন। আই হোপ এগুলো নিয়ে আমার আর ব্যাখ্যা করতে হবে না। তাহলে দেখছেন একটা সেন্টেন্সকেই আমি কতগুলো উপায়ে, দেখছেন আসমা পারভিন, সাইদুর রহমান ভাই, ইয়েস স্যার, ঘুমপোকা ভাই, জি স্যার, ধন্যবাদ ভাই। এই দেখেন কই গেল, আমরা যদি এবার এটা ধরতাম তাহলে ডিটারমিনারের পরে নাউন ফ্রেজ। ওকে, আমরা যদি আবার জাস্ট এইটাকে ধরি, বলেন তো এইটা কি ফ্রেজ এবং কেন? এটা কি ফ্রেজ এবং কেন? দ্রুত বলেন। এটা কি ফ্রেজ? আব্দুর রশিদ সাইম ভাই বলতেছেন এই ভিডিওটা আবার দেখতে হবে স্যার। জি ভাই, টাকা দিয়ে ভর্তি হয়েছেন, একবার কেন কয়েকবার দেখবেন। আসমা পারভিন বলছে অ্যাডভার্ব। বাকিরা বলেন তো এটা কি? বাকিরা বলেন তো। আসমা পারভিন অ্যাডভার্ব বলছে, বাকিদের কি মনে? আসমা আক্তার বলেন। এই যে মনিরুল ইসলাম লিখছে অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ। জুয়েল বলেন এটা কি হিসেবে নাউন ফ্রেজ?
এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ না। জুয়েল, এই যে ভুল করে ফেলাইছেন জুয়েল, মারাত্মক ভুল করছেন, এটা তো অবজেক্ট না জুয়েল, এটা কমপ্লিমেন্ট ভাই। কেন কমপ্লিমেন্ট? দেখেন আমরা বলেছি দ্য ইয়াং ম্যান অন দ্য টপ অফ দ্য লিস্ট ইন মাই হ্যান্ড, আমার হাতের লিস্টের উপরের লোকটা ইজ হলেন দ্য বেস্ট শেফ অফ আওয়ার হোল এরিয়া, আমাদের পুরো এলাকার সেরা রাঁধুনি মানেই আমার হাতের লিস্টের উপরের লোকটা, আর আমার হাতের লিস্টের সবচেয়ে উপরের লোকটা মানেই হলো আমাদের এলাকার সেরা রাঁধুনি। তাহলে ভার্বের আগের অংশ পরের অংশ এক হয়ে গেলে কি এটা অবজেক্ট হয়? ওরে আমার শোষা বিলাই, এটার অবজেক্ট বলছেন কেন? এটা তো কমপ্লিমেন্ট। তাহলে এটা যেহেতু কমপ্লিমেন্ট সেহেতু এটা নাউন ফ্রেজ। চিন্তা করছেন পোলাপাইন অবজেক্ট আর কমপ্লিমেন্টের গুলো আলাইছে। ওকে, এইবার দেখেন আমি এইটারও একটা কাজ করতে পারি, দা ডিটারমিনার এরপরের ফ্রেজ কি? নাউন ফ্রেজ। দেখছেন একটা সেন্টেন্স দিয়ে কতগুলো ওয়েতে আমরা একটা সেন্টেন্স দিয়ে কতগুলো ওয়েতে কতবার ফ্রেজ চিনতে পারি। এইভাবে আপনি আপনার কোনো বইয়ে বা আপনি দেখবেন এভাবে বইগুলো সাধারণত ফ্রেজ দেখায় না। একটা সেন্টেন্স দিয়ে দেখছেন জাস্ট আন্ডারলাইন একটু এদিক ওদিক হইলে ফ্রেজগুলোকে আমরা সাইজ করে দিতে পারি। তাহলে ইনশাল্লাহ ধরে নিচ্ছি এগুলো আপনারা পারবেন। এই যে দেখেন আমরা যদি দা এর পরে বলি তাহলে দা যেহেতু ডিটারমিনার, ডিটারমিনারের পরের ফ্রেজটা নাউন ফ্রেজ। আবার দেখেন আমরা যদি এবার বেস্টের পরে ধরি, বেস্ট একটা অ্যাডজেক্টিভ, তো আমরা জানি অ্যাডজেক্টিভের পরের ফ্রেজটাও নাউন ফ্রেজ। আমরা যদি এবার পরে আসি তাহলে শেফ হলো একটা নাউন, শেফ নাউনের পরে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এইটা আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা যদি এটাকে আবার এইভাবে বলতাম এইটা কি, তাহলে আপনি দেখতেছেন প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ। আমরা যদি এটাকে আবার এইভাবে ধরতাম আওয়ারের পরেরটা কি ফ্রেজ? আপনি জানেন আওয়ার একটা পজেসিভ, পজেসিভ মানে ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন ফ্রেজ। তাহলে ফ্রেজের মজাটা কি জিনিস টের পাইছেন? এইভাবে খুব সহজে আমরা ফ্রেজ চিনতে পারি। আজকে আমরা তাহসিন রে মিস করলাম। ওকে, আচ্ছা, সো দ্যাটস অল অ্যাবাউট ফ্রেজ। এই ছিল আমাদের ফ্রেজের ক্লাসের ডিটেলস আলোচনা। আশা করি ইনশাল্লাহ আমাদের ফ্রেজের ক্লাসটা বুঝে ফেলছেন। যারা ফ্রেজের ক্লাসটা বুঝতে একটু কষ্ট হয়েছে বা পরে আসছেন তারা এই ক্লাসটাকে আরেকবার দেখে নিয়েন। মুন্নি আক্তার, ওয়াও স্যার। হ্যাঁ বাবা, এই সবগুলো ক্লাসে ওয়াও হবে যদি আপনি শুরু থেকে মনোযোগ সহকারে দেখেন, আদারওয়াইজ ওয়াও না বলে আউচ বলতে হবে। একটা ফ্রেজের মধ্যে কি বিভিন্ন পার্টস অফ স্পিচ থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। হ্যাঁ, একাধিক ওয়ার্ড নিয়েই তো একটা ফ্রেজ হয়, তাই অনেকগুলো পার্টস অফ স্পিচ থাকতে পারে, থাকেও তাই। ওকে স্যার, আজকে অনেক পরিশ্রম করলেন ভাই। আমি আজকে হচ্ছে গিয়ে সেই দুপুরে বের হয়েছি, ডিওএইচএস এ গিয়ে এসিএস নামে একটা কোচিং আছে। জানি না আপনাদের এসিএস সম্পর্কে ধারণা আছে কিনা। বাংলাদেশের একাডেমিক প্লাস অ্যাডমিশনে অনলাইনে এসিএস এর লেভেলের কোচিং হয়তো আর দুইটা খুঁজে পাবেন না। ওইখানে লাইভ নিয়েছি আমি, ওইখান থেকে বাইক নিয়ে তাড়াহুড়া করে এসে 8টা থেকে 10টা পর্যন্ত একটা লাইভ নিলাম। এরপরে তো আপনাদের 10টা 10-এ শুরু করে এখন অলমোস্ট 11:55। কালকে আবার গত ক্লাসের এক্সাম নেন নাই স্যার? আসমা, ভুলে গেছি বাবা, আমি কালকে দিয়ে দেবো না লিঙ্ক। হ্যাঁ, তাহলে ভালো থাকেন। আমার আর আজকে শরীর চলছে না, সবাই ভালো থাকবেন। সম্ভবত আগামীকালকে আপনাদের সাথে ক্লাস আমি নিতে পারছি না, কারণ কালকে আমার ক্লাস আছে প্রথমে যাত্রাবাড়ির ক্যারিয়ার এইডে। মনিরুল ইসলাম বলতেছেন অপার ভাইয়ের, জি অপার ভাইয়ের কোচিং সেন্টার। অনেক কিছু শিখলাম, আবার অনেক কিছু মাইনাসও হয়ে গেছে। মামুন ভাই পড়লেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন। আর আপনাদের যদি কোনো এইচএসসির ছোট ভাই বোন থাকে যারা ফার্স্ট বা সেকেন্ড পেপারের ইংরেজি পড়তে চাচ্ছে, আমার একটা ব্যাচ শুরু হবে, একটু কষ্ট করে বলে দিয়েন। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের এটা 5 মাস থেকে 6 মাসের কোর্স। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফুল কোর্স ফিটা হচ্ছে কি 2000 টাকা। তবে প্রথম 50 জনের জন্য আমি এটা 1500 টাকা রেখেছি। আপনাদের কোনো ভাই বোন থাকলে একটু বললেন প্লিজ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।